নতুন একটি গল্প শুনতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আপনারা শুনবেন হুমায়ূন আহমেদের অপেক্ষা। বইটি প্রথম প্রকাশিত হয়েছিল ১৯৯৭ সালে। শুরু করছি গল্প পাঠ। সুরাইয়া অবাক হয়ে তার ছেলের দিকে তাকিয়ে আছে। ছেলের নাম ইমন। বয়স ৫ বছর ৩ মাস। মাথা ভর্তি কোঁকড়ানো চুল, লম্বাটে ধরনের মুখ। মাঝে মাঝে সেই মুখ কোনো এক কারণে গোলগাল দেখায়, আজ দেখাচ্ছে। ইমন তার মায়ের বিস্মিত দৃষ্টির কারণ ধরতে পারছে না। সে ভুরু কুঁচকে মায়ের দিকে তাকিয়ে আছে। ভুরু কুঁচকানোর এই বদভ্যাস সে পেয়েছে তার বাবার কাছ থেকে। ইমনের বাবা হাসানুজ্জামান অতি তুচ্ছ কারণে ভ্রু কুঁচকে ফেলেন। সেই কুঁচকানো ভুরু সহজে মসৃণ হয় না। সুরাইয়া বলল, ইমন, একটা কাজ করো তো, আমার শোবার ঘরে যাও। ড্রেসিং টেবিলের আয়নাটার সামনে দাঁড়াও, দাঁড়িয়ে সুন্দর করে হেসে আবার আমার কাছে চলে এসো। ইমন বলল, কেন? আমি যেতে বলছি এজন্য যাবে, সব কিছুতে কেন কেন করবে না। ইমন সরু গলায় বলল, সব কিছুতে কেন কেন করলে কি হয়? সুরাইয়া বিরক্ত গলায় বলল, খুব খারাপ হয়। বড়রা কোনো কথা বললে কেন কেন না বলে সেই কথা শুনতে হয়। তোমাকে আয়নার সামনে যেতে বলছি, তুমি যাও। আয়নার সামনে দাঁড়িয়ে খুব সুন্দর করে হাসবে, মনে থাকে যেন। হাসলে কি হবে? হাসলে খুব মজার একটা ব্যাপার হবে। ইমন আয়নার দিকে যাচ্ছে। খুব যে আগ্রহের সঙ্গে যাচ্ছে তা না। আয়নার সামনে দাঁড়িয়ে হাসলে মজার কিছু হবে বলে তার মনে হচ্ছে না। বড়রা যে প্রায়ই অর্থহীন কথা বলে, এই সত্য সে ধরতে শুরু করেছে। ইমন আয়নার সামনে গেল, ঠোঁট টিপে ভুরু কুঁচকে নিজের দিকে তাকিয়ে রইল। মা হাসতে বলেছেন, না হাসলে মজার কিছু ঘটবে না। কাজেই সে সামান্য হাসল, এত সামান্য যে ঠোঁট পর্যন্ত ফাঁক হলো না। মজার কিছু ঘটল না, ঘটবে না তা সে জানত। বড়রা ছোটদের ভুলাবার জন্য মিথ্যা কথাও বলে। ইমন আয়নার সামনে থেকে সরে গেল, রওনা হলো তার দাদির ঘরের দিকে। মিথ্যা কথা বলায় মার কাছে তার এখন আর যেতে ইচ্ছে করছে না। সে ঠিক করল, মায়ের সামনে দিয়েই সে দাদির ঘরে যাবে, তবে মার দিকে ফিরে তাকাবে না। শুধু শুধু আয়নার সামনে দাঁড় করানোয় মার উপর তার রাগ লাগছে। সুরাইয়া মিথ্যা কথা বলেনি। ইমন যদি আয়নার সামনে দাঁড়িয়ে হাসত, তাহলে সত্যিই মজার একটা ব্যাপার ঘটত। ইমন দেখতে পেত তার সামনের পাটির একটা দাঁত পড়ে গেছে। সামান্য একটা দাঁত পড়ে যাবার জন্য তার চেহারা পাল্টে গেছে, তাকে চেনা যাচ্ছে না। সুরাইয়া আগ্রহ নিয়ে বারান্দায় অপেক্ষা করছে। এই বুঝি ছেলের বিকট চিৎকার শোনা যাবে, মা, আবার দাঁত পড়ে গেছে, মা, আবার দাঁত পড়ে গেছে। সেরকম কিছুই হলো না। ছেলেকে গম্ভীর ভঙ্গিতে বারান্দায় আসতে দেখা গেল। মার সামনে দিয়ে সে যাচ্ছে, অথচ সে তার দিকে ফিরে তাকাচ্ছে না। সুরাইয়া ডাকল, এই বেটা, এই। ইমন মায়ের ডাক সম্পূর্ণ অগ্রাহ্য করে ঢুকে গেল দাদির ঘরে। সুরাইয়ার মনটা খারাপ হয়ে গেল। এই ছেলে কি পুরোপুরি তার বাবার মতো হয়ে যাচ্ছে? রোবট মানব। কোনো কিছুতেই কোনো আগ্রহ নেই, কৌতূহল নেই, বিস্মিত হবার ক্ষমতা নেই। প্রথম দাঁত পড়া যে কোনো শিশুর জন্য বিরাট রোমাঞ্চকর অভিজ্ঞতা, অথচ ইমন কেমন নির্বিকার। দাদির ঘরে ঢোকার আগে ইমন তার ছোট চাচার ঘরের সামনে দাঁড়ালো। ছোট চাচাকে তার বেশ ভালো লাগে। ছোট চাচা বড় মানুষ হলেও বড়দের মতো না। ছোট চাচার ঘরের দরজা খোলা। তিনি ইমনকে দেখে ডাকলেন, এই যে মিস্টার স্ট্রংম্যান, শুনে যা। ইমনের তখন আর ঘরে ঢুকতে ইচ্ছা করল না। সে রওনা হলো দাদির ঘরের দিকে। ইমনের ছোট চাচা ফিরোজ ঘর থেকে বের হলো। সুরাইয়ার কাছে গিয়ে হাই তুলতে তুলতে বলল, ভাবি, একটু চা খাওয়াও তো। ফিরোজের বেশ কদিন ধরে জ্বর চলছে, তার চোখ লাল। শেভ করছে না বলে খোঁচা খোঁচা দাড়িতে তাকে ভয়ঙ্কর লাগছে। অসুখ বিসুখ তাকে খুব কাবু করে। এই কদিনের জ্বরে সে শুকিয়ে চিমসা হয়ে গেছে। সুরাইয়া বলল, তোমার জ্বরের অবস্থা কি? জ্বরের অবস্থা জানি না ভাবি, আমার জলবসন্ত হয়েছে বলে মনে হচ্ছে। শরীরে গোটা গোটা কি যেন উঠেছে। বলো কি, চিকেন পক্স হয়েছে? ফিরোজ হাসি মুখে বলল, হয়েছে, এবং আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত নিয়েছি। সেটাও জলবসন্তের মতোই ভয়াবহ। আমি এমএ পরীক্ষা দিচ্ছি না ভাবি। ড্রপ দিচ্ছ? ড্রপ না, পড়াশোনার পাঠ শেষ করে দিলাম। এমএ পাস বেকার শুনতে খুব খারাপ লাগে, বিএ পাস বেকার শুনতে তত খারাপ লাগে না।
শখানেক টাকা দিতে পারবে ভাবি? দিতে পারলে দাও। অসুখ নিয়ে কোথায় বের হবে? ফিরোজ গম্ভীর মুখে বলল, সব বন্ধুবান্ধবের বাসায় যাব। এমএ পরীক্ষা যে দিচ্ছি না এই খবরটা দেব এবং জলবসন্তের জীবাণু ডিস্ট্রিবিউট করে আসব। ওরা বুঝবে কত ধানে কত চাল। ভাবি শোনো, চা যে আনবে শুধু লিকার, নো মিল্ক নো সুগার। আচ্ছা থাক, চা লাগবে না। লাগবে না কেন? চা খাবো ভেবেই কেমন বমি বমি লাগছে। চায়ের বদলে টাকা দাও। 100 না পারলে 50, 50 না পারলে 20। সুরাইয়া শান্ত গলায় বলল, টাকা আমি দিচ্ছি, তুমি আমার কথা শোনো, কোথাও বের হইও না, শুয়ে রেস্ট নাও। কয়েকদিন আগে জন্ডিস থেকে উঠেছ। ফিরোজ শোবার ঘরের দিকে চলে গেল। বিছানায় শুয়ে থাকার জন্য গেল না, কাপড় বদলাবার জন্য গেল। 4 দিন ঘরে থেকে তার দম বন্ধ হয়ে আসছে। নিঃশ্বাস ফেলার জন্য তাকে বাইরে যেতেই হবে। জলবসন্তের জীবাণু ডিস্ট্রিবিউটের ব্যাপারেও সে রসিকতা করছে না। সে আসলেই ঠিক করে রেখেছে সব বন্ধু বান্ধবের সঙ্গে দেখা করবে, যতদূর সম্ভব ঘষাঘষি করে আসবে। আকলিমা বেগমের ঘর থেকে তার এবং ইমনের হাসির শব্দ আসছে। ইমন হাসতে হাসতে প্রায় ভেঙে পড়ে যাচ্ছে, হেঁচকির মতো উঠছে। সুরাইয়া ভুরু কুঁচকে ফেলল। তার কোনো কথায় তো ছেলে এমন করে হাসে না। শাশুড়ির ঘরে এমন কি ঘটল যে হাসতে হাসতে ছেলের হেঁচকি উঠে গেল? বাচ্চারা বাচ্চাদের সঙ্গ পছন্দ করবে, 70 বছরের একজন বৃদ্ধার সঙ্গ তার এত পছন্দ হবে কেন? সুরাইয়ার সবচেয়ে যেখানে আপত্তি তা হচ্ছে ছেলে তার দাদির সঙ্গে থেকে থেকে গ্রাম্য কথা শিখে যাচ্ছে। আকলিমা বেগম বিশুদ্ধ নেত্রকোনার ভাষায় বলেন, বিছু নেন না বাও দাও, অর্থাৎ পাখা এনে বাতাস করো জাতীয় অদ্ভুত কথা। শিশুরা অদ্ভুত ভাষাটাই সহজে গ্রহণ করে। ইমন এর মধ্যেই তার দাদির কাছ থেকে বিকট বিকট কিছু শব্দ শিখেছে। খুব স্বাভাবিকভাবে সে শব্দগুলি বলে, আর সুরাইয়া আতঙ্কে অস্থির হয়। এই তো কয়েকদিন আগে ইমন খুব স্বাভাবিকভাবে বলল, ব্যথা করছে। সুরাইয়া বলল, কোথায় ব্যথা করে, পেটে? ইমন বলল, না পেটে না। তাহলে কোথায়? ইমন ভুরু কুচকে বলল, পুন্দে ব্যথা। সুরাইয়া হতভম্ব। পুন্দে ব্যথা মানে? এটা কোন ধরনের ভাষা? সুরাইয়া প্রায় কেঁদে ফেলার উপক্রম করল। এই ছেলে কী সব ভাষা শিখছে? ইমন সরু চোখ করে মার দিকে তাকিয়ে আছে। তার কোথাও কোনো ব্যথা নেই, সে একটা নতুন শব্দ শিখেছে। মার উপর সে এই শব্দের প্রভাব লক্ষ্য করছে, বুঝতে পারছে প্রভাব ভয়াবহ, কাজেই এই শব্দ তাকে আরও ব্যবহার করতে হবে। সুরাইয়া শাশুড়িকে এইসব নিয়ে কিছু বলতে পারছে না। তিনি যদি স্থায়ীভাবে তাদের সঙ্গে থাকতেন তাহলে সুরাইয়া অবশ্যই বলতো। তিনি প্রতি বছর মাসখানেকের জন্য ছেলের কাছে থাকতে আসেন। সম্মানিত একজন অতিথিকে নিশ্চয়ই মুখের উপর বলা যায় না, আপনি আমার ছেলেকে আজেবাজে কথা শেখাবেন না। তিনি যখন পান খেয়ে মেঝেতেই পিক ফেলেন তখন তাকে বলা যাবে না, মা আপনি পানের পিক মেঝেতে না ফেলে বেসিনে ফেলবেন। তার শাশুড়ির যে ব্যাপারটা সুরাইয়ার অসহ্য লাগে তা হচ্ছে তিনি শাড়ির নিচে ব্লাউজ টাউজ কিছুই পরেন না, তার নাকি দম বন্ধ লাগে। সুরাইয়া লক্ষ্য করেছে ইমন কৌতূহলের চোখে তার দাদুর আদুল গায়ের দিকে তাকিয়ে থাকে। এই বয়সের বাচ্চাদের কৌতূহল থাকে তীব্র। ইমন যে তার দাদুর ঘরে যাবার জন্য এত ব্যস্ত, এটাও তার একটা কারণ হতে পারে। এখন বাজছে 11টা। ফিরোজ জ্বর নিয়েই বের হয়ে গেছে। মনে হচ্ছে সে তার এমএ পরীক্ষা সত্যি দেবে না। ফিরোজের এই একটা ব্যাপার আছে, হাসি তামাশা করেও যা বলে তাই। সুরাইয়া গম্ভীর মুখে বারান্দায় দাঁড়িয়ে আছে। তার হাতে ক্রিমের একটা কৌটা, কৌটায় ইমনের দাঁতটা সুরাইয়া সকালবেলায় বিছানা ঠিক করতে গিয়ে পেয়েছে এবং অতি মূল্যবান বস্তুর মতো কৌটায় ভরে রেখেছে। ইমন নিশ্চয় দাঁতটা পেয়ে খুব খুশি হবে। একটা বস্তু নিজের শরীরের অংশ ছিল, এখন নেই। ব্যাপারটার মধ্যে বিরাট নাটকীয়তা আছে। ইমন তার দাদির ঘর থেকে বের হচ্ছে না। আকলিমা বেগম ডাকলেন, বৌমা হইনা যাও। সুরাইয়া তার শাশুড়ির দরজার সামনে দাঁড়ালো। তার মনটাই খারাপ হয়ে গেল। কি বিশ্রী ব্যাপার! আকলিমা বেগমের শরীরের উপরের অংশে আজ কোনো কাপড় নেই। শাড়ির উপরের অংশটা তিনি কোমরে প্যাচ দিয়ে পরে আছেন। আকলিমা বেগম হাসি মুখে বললেন, কারবার দেখছ, ইমুন্নার দাঁত পড়ছে। সুরাইয়ার গা কাটা দিয়ে উঠল। ইমুন্না? ইমুন্না আবার কি? তার ইমন কি কাজের ছেলে যে তাকে ইমুন্না ডাকতে হবে? বান্দরটারে কি সুন্দর লাগতেছে দেহ। বান্দর আবার ফোকলা দাঁতে হাসে। ও বান্দর, তুই হাসস কেন?
ইমন নামান্দর হাসে, ব্যাগ ব্যাগাইয়া হাসে। ইমন কি হাসবে? আকলিমা বেগম হেসে হেসে কুটি কুটি হচ্ছেন। তিনি পা লম্বা করে মেঝেতে হেলান দিয়ে বসেছেন। ইমন বসে আছে তার ছড়ানো পায়ের উপর। তিনি মাঝে মাঝে পা নাড়ছেন। ইমনের আনন্দ তাতেই উছলে উঠছে। আকলিমা বেগম হাসি মুখে ছড়া কাটলেন। দাঁত পড়া কুলি পড়া মধ্যিখানে খাল, বুড়ি বেটি হাইগে তুইছে 22 হাত লম্বা নাল। এবার হাসার পালা ইমনের। এমন মজার ছড়া সে মনে হয় তার ইহ জীবনে শোনেনি। সুরাইয়া কঠিন গলায় বলল, ইমন, আসো তো। আকলিমা বেগম বললেন, থাক না, খেলতেছে খেলুক, তুমি তোমার কাম করো। ও ইমন না, দাঁতের ফাঁক দিয়ে স্যাপ ফেল দেখি। ইমন দাঁতের ফাঁক দিয়ে পিচ করে থুতু ফেলল। সেই থুতু পড়ল তার দাদির গায়ে। তিনি হেসে কুটি কুটি হচ্ছেন। তার নাতিও হেসে ভেঙে পড়ছে। আনন্দের আজ যেন বান ডেকেছে। সুরাইয়া তাকালো ছেলের দিকে। ছেলের চোখ বড় বড় করে মাকে দেখছে। সুরাইয়ার বুকের ভিতর হঠাৎ মোচড় দিয়ে উঠল। আহারে, ছেলেটাকে কি সুন্দর লাগছে! সত্যি সত্যি কাঁচা হলুদ গায়ের রং। সুরাইয়া নিজে এত ফর্সা না, তার বাবাও না। ছেলে এমন গায়ের রং পেল কোথায়? দাঁত পড়ায় ছেলের চেহারা আজ আরও সুন্দর হয়ে গেছে। দাঁত পড়া ছেলেটার অদ্ভুত মুখটায় ক্রমাগত চুমু খেতে ইচ্ছে করছে। শাশুড়ির পায়ের উপর থেকে ছেলেটাকে জোর করে ধরে নিয়ে এলে কেমন হয়? খুব ভালো হয়, কিন্তু সম্ভব না। সুরাইয়া চলে এলো। তার ইচ্ছে করছে ইমনের বাবার অফিসে একটা টেলিফোন করতে। টেলিফোন করাও সমস্যা, তাদের টেলিফোন নেই। বাড়িওয়ালার বাসা থেকে টেলিফোন করতে হয়। বাড়িওয়ালা বাসায় থাকলে কিছু বলেন না, কিন্তু তিনি বাসায় না থাকলে তার স্ত্রী খুব বাঁকাভাবে কিছু কথা শুনিয়ে দেয়। তাছাড়া কারণে অকারণে টেলিফোন করা ইমনের বাবা পছন্দ করে না। হাসানুজ্জামান অনেকবার বলেছে, এক্সট্রিম ইমার্জেন্সি ছাড়া টেলিফোন করবে না। আমার টেবিলে টেলিফোন থাকে না, বড় সাহেবের টেবিলে টেলিফোন। ওনার সামনে এসে কথা বলতে হয়। উনি মুখের দিকে তাকিয়ে থাকেন, খুব অস্বস্তি লাগে। টেলিফোনে ইমনের বাবার সঙ্গে কথা বলতে সুরাইয়ার খুব ভালো লাগে। তার গলাটা টেলিফোনে সম্পূর্ণ অন্যরকম শোনা যায়। খুব আন্তরিক লাগে। মনে হয় গম্ভীর ধরনের একজন মায়া মায়া গলায় কথা বলছে। সুরাইয়ার একটা ছেলে মানুষের স্বপ্ন হচ্ছে কোনো একদিন তাদের টেলিফোন আসবে এবং সে তখন রোজ 1 ঘন্টা করে ইমনের বাবার সঙ্গে কথা বলবে। মানুষটা বিরক্ত হোক বা রাগ হোক, কিছুই যায় আসে না, সে কথা বলবেই। ছেলের দাঁত পড়ে যাওয়া নিশ্চয়ই কোনো এক্সট্রিম ইমার্জেন্সি না। টেলিফোনে এই খবর দিলে ইমনের বাবার রেগে যাবার সম্ভাবনা। তবে রাগটা সে প্রকাশ করবে না। যত রাগই হোক, মায়া মায়া করে কথা বলবে। ফিরোজের জলবসন্ত, এটাও দেবার মতো খবর। সে এমএ পরীক্ষা দেবে না, এটাও বলা যেতে পারে। অনেক কিছুই তো আছে বলার মতো। অবশ্য আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আছে। সেই খবরটা টেলিফোনে দেয়া যাবে না। সব খবর কি আর টেলিফোনে দেওয়া যায়? সুরাইয়া টেলিফোন করা ঠিক করল। ভারী এবং রাগী গলার এক ভদ্রলোক টেলিফোন ধরলেন। কাকে চাই এমনভাবে বললেন যেন কাউকে চাওয়াটা শাস্তিযোগ্য অপরাধ। সুরাইয়া হকচকিয়ে গিয়ে বোকার মতো বলল, দয়া করে ইমনের বাবাকে দিন। ইমনের বাবার নামটা জানতে পারি? সুরাইয়া লজ্জিত গলায় নাম বলল। ভদ্রলোক বললেন, আপনি ধরে থাকুন, লাইন ট্রান্সফার করে দিচ্ছি। তার প্রায় সঙ্গে সঙ্গে ইমনের বাবা মায়া মায়া গলায় বলল, কে সুরাইয়া, কেমন আছো? সুরাইয়ার এত ভালো লাগলো যে চোখে প্রায় পানি এসে গেল। সে বোকার মতো বলে বসল, এখনো আসছো না কেন? অফিস ছুটি হোক তারপর আসবো। শোনো, ইমনের দাঁত পড়ে গেছে, উপরের পাটির দাঁত। তাকে যে কি অদ্ভুত দেখাচ্ছে। তার কি দাঁত পড়ার মতো বয়স হয়েছে? 6 বছরে দাঁত পড়ে, ওর 5 বছর 3 মাস। ও আচ্ছা। তোমার ভাইয়ের গায়ে গোটা গোটা কি যেন উঠেছে। ওর ধারণা জলবসন্ত। সে জলবসন্ত নিয়েই বাইরে গেছে। ও আচ্ছা, আমাকে বলছিল সে এমএ পরীক্ষা দেবে না। নিশ্চয়ই ঠাট্টা করেছে। আমার কাছে ঠাট্টা বলে মনে হয়নি। আচ্ছা শোনো, এই যে হঠাৎ টেলিফোন করলাম, রাগ করনি তো? না, রাগ করব কেন? টেলিফোন করাটা তো কোনো ক্রাইম না। তোমার বড় সাহেব, উনি কি তোমার দিকে তাকিয়ে আছেন? উনি তাকিয়ে থাকবেন কেন? টেলিফোন তো আমার টেবিলে, আমাকে টেলিফোন দিয়েছে। বলো কি, কবে দিয়েছে? গত সপ্তাহে। ডিরেক্ট লাইন না, পিবিএক্স লাইন।
গত সপ্তাহে টেলিফোন দিয়েছে, তুমি আমাকে বলনি কেন? এটা কি বলার মতো কোনো ব্যাপার? অবশ্যই বলার মতো ব্যাপার। আশ্চর্য, তুমি এরকম কেন? আমাকে কিছুই বলো না। আচ্ছা শোনো, তুমি আমাকে ফোনের একটা কার্ড ধরিয়ে দেবে? আমি রোজ তোমাকে টেলিফোন করব। সুরাইয়া শুনল ইমনের বাবা হাসছে। আজ কিন্তু অনেকক্ষণ তোমার সঙ্গে কথা বলবো, তোমার কাজ থাকুক আর যাই থাকুক। সুরাইয়া, আজ 4টার সময় আমাদের একটা মিটিং আছে। আমাকে সেই মিটিংয়ের ফাইল তৈরি করতে হবে 3টার মধ্যে, কাজেই তোমাকে টেলিফোন রাখতে হবে। সুরাইয়া দুঃখিত গলায় বলল, ও আচ্ছা। আমি এক কাজ করি, আজ সকাল সকাল চলে আসি, তারপর কোনো একটা স্টুডিওতে নিয়ে গিয়ে ইমনের একটা ছবি তুলে রাখি, বড় হয়ে দেখলে মজা পাবে। আচ্ছা সুরাইয়া, রাখি। ইমনের বাবা টেলিফোন রেখে দিল। সুরাইয়া তারপরেও বেশ কিছু সময় টেলিফোন কানে ধরে রাখল। পো পো শব্দ হচ্ছে, শব্দটা শুনতে এমন খারাপ লাগছে। আর কাউকে কি টেলিফোন করা যায়? ছেলের দাঁত পড়েছে, এই খবরটা নিশ্চয়ই অন্যকে দেবার মতো। বড় বড় ভাইজানকে কি খবরটা দেব? সুরাইয়া মনস্থির করতে পারছে না। তার বড় ভাই জামিলুর রহমান শুকনা ধরনের মানুষ, নিজের ব্যবসা ছাড়া অন্য কিছুই বোঝেন না। তিনি কোনো কিছুতে বিরক্তও হন না, আবার আনন্দিতও হন না। সুরাইয়া ভাইজানের বাড়িতে টেলিফোন করল। জামিলুর রহমান টেলিফোন ধরলেন এবং গম্ভীর গলায় হ্যালো বলার বদলে বললেন, কে? সুরাইয়া বলল, ভাইজান আমি সুরাইয়া। কি ব্যাপার? না কিছু না, এমনি খবর নেবার জন্য টেলিফোন করলাম। আপনারা ভালো আছেন? হ্যাঁ। ভাবি ভাবি ভালো আছেন? হ্যাঁ। ইমনের আজ একটা দাঁত পড়েছে। ও আচ্ছা। মিতুর কি দাঁত পড়েছে? মিতুর বয়স তো ইমনের কাছাকাছি, ইমনের 2 মাসের ছোট। মিতুর দাঁত পড়েনি? জানি না তো। আপনার শরীর ভালো আছে ভাইজান? হুম। হজমের যে সমস্যা ছিল, সমস্যা মিটেছে? না, আছে। সুরাইয়া, এখন রাখি, আমাকে একটু পুরনো ঢাকায় যেতে হবে। তোরা একদিন চলে আসিস, জামাইকে নিয়ে আসিস, তোর শাশুড়িকেও নিয়ে আসিস। সুরাইয়া কিছু বলার আগেই তিনি টেলিফোন রেখে দিলেন। সুরাইয়া তারপরেও টেলিফোন কানে দিয়ে রাখল। পো পো শব্দ হচ্ছে, মন খারাপ করার শব্দ। তারপরেও আজ কেন জানি শব্দটা শুনতে ভালো লাগছে। মানুষের জীবনে এক একটা দিন এক এক রকম হয়ে আসে। কোনো কোনো দিনে মন খারাপ হবার মতো ব্যাপার ঘটলেও মন খারাপ হয় না, বরং মন ভালো হয়ে যায়। আজ মনে হয় সেরকম একটা দিন। ব্যাপারটা কি? রাত 11টা বাজে, ইমনের বাবা এখনও আসছে না। সুরাইয়া প্রাণপণ চেষ্টা করছে দুশ্চিন্তা না করতে। যেদিন সকাল সকাল বাড়ি ফেরার কথা থাকে সেদিন দেরি হয়, এটা জানা কথা। তার কোনো বন্ধু হয়তো তাকে বাসায় ধরে নিয়ে গেছে, তার ছেলের জন্মদিন বা এই জাতীয় কিছু। রাতে না খাইয়ে ছাড়বে না। খাওয়া দাওয়া শেষ করে গল্প করতে করতে দেরি হচ্ছে। সুরাইয়া বারান্দায় হাঁটাহাঁটি করছে। একবার ফিরোজের ঘরে উকি দিল, ফিরোজও ফিরেনি। তাকে নিয়ে দুশ্চিন্তা করার কিছু নেই, সে প্রায়ই রাত বেরাতে বাড়ি ফেরে। একবার ফিরেছিল রাত 3টায়, কিন্তু ইমনের বাবা কখনো এত দেরি করে না। সত্যিকারের কোনো বিপদ হয়নি তো? বড় শহরের বিপদগুলিও হয় বড় বড়, কোনো কারণ ছাড়াই হঠাৎ গণ্ডগোল লেগে যায়। গাড়ির কাচ ভাঙা হতে থাকে, ককটেল ফুটতে থাকে। একসময় পুলিশের গাড়ি আসে, বেশিরভাগ সময়ই পুলিশরা গাড়ি থেকে নামে না। যদিও নামে, তাহলে নিরীহ মানুষ যারা সাথেও নেই পাচেও নেই তাদের দিকে হুঙ্কার দিয়ে ছুটে যায়, লাঠি পেটা করে, মাথা ফাটিয়ে দেয়। যেদিন কোথাও কোনো গণ্ডগোল থাকে না সেদিন ফুটপাতে ট্রাক উঠে পড়ে। এই অদ্ভুত শহরে নিশ্চিন্ত হয়ে ফুটপাত দিয়েও হাঁটার উপায় নেই। আজ কি শহরে কোনো গণ্ডগোল হচ্ছে? পত্রিকায় তো কিছু লেখেনি। পত্রিকাটা অবশ্য সুরাইয়ার ভালোমতো পড়া হয়নি। এখন বারান্দায় বসে পত্রিকাটা পড়া যায়, এতে সময়টা কাটবে। সুরাইয়ার কেন জানি মনে হচ্ছে রাত 12টা বাজার সঙ্গে সঙ্গেই ইমনের বাবা আসবে। তার আবার যা মনে হয় তাই হয়। সুরাইয়া পত্রিকা নিয়ে বসল। রাত 12টা 5 পর্যন্ত সে পত্রিকা পড়ল। কেউ এলো না। সুরাইয়ারও বমি বমি লাগছে। এই বমি উদ্বেগজনিত বমি না, এর কারণ ভিন্ন। তার শরীরে আরও একজন মানুষ বাস করছে, সে তার অস্তিত্ব জানান দিচ্ছে। মানুষটার কথা হাসানকে এখনও বলা হয়নি, আজ বলে ফেললে কেমন হয়? শুধু তার শাশুড়ি জানেন। ছেলের বাড়িতে পা দেওয়ার কিছুক্ষণের মধ্যেই তিনি নিচু গলায় বললেন, ও বউ, তোমার কয় মাস? সুরাইয়া হতভম্ব। তার মাত্র 3 মাস চলছে, কারো কিছু বোঝার কথাই না। তিনি কি করে বুঝলেন? পুরনো দিনের মানুষদের চোখ এত তীক্ষ্ণ।
আকলিমা বেগম ঘুমিয়ে পড়েছেন। তিনি জেগে থাকলে সুরাইয়া তার উদ্বেগের খানিকটা তার সঙ্গে ভাগাভাগি করতে পারত। তাকে কি ডেকে তুলবে? না, আরও আধা ঘন্টা যাক, তাকে না জাগানোই ভালো। তিনি জেগে গেলে ঝামেলা করবেন, কান্নাকাটিও শুরু করতে পারেন। এই বয়সে মানুষদের মাথা ঠিক থাকে না। আকলিমা বেগমের মাথা একটু মনে হয় বেশি রকমের ব্যাঠিক। তিনি রাতে ভাত খেয়েই ঘুমিয়ে পড়েন। রাত 1-1:30টার দিকে জেগে ওঠেন। শুরু হয় একা একা কথা বলা, বারান্দায় হাঁটা, মাঝে মধ্যে গানের মতো করে সুর করে কি জানি বলেন, শুনতে ভালো লাগে। প্রথমবার শুনে সুরাইয়া চমকে উঠে বলেছিল, আম্মা গান গাচ্ছেন নাকি? হাসান বিরক্ত গলায় বলেছে, গান গাইবে কেন? টেনে টেনে কথা বলছে। কথাগুলি কি বুঝতে পারছ? না। উনি কি সবসময় এরকম করেন, না আজই করছেন? প্রায়ই করেন। ফালতু আলাপ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করো। সুরাইয়া বারান্দায় বসে আছে। বারান্দা থেকে রাস্তা দেখা যায় না। বাড়িওয়ালা তার বাড়ির চারদিকে খুব উঁচু করে দেয়াল দিয়েছে। দেয়ালে আবার সুচালো লোহার শিক বসানো, যেন চোর দেয়াল টপকে ঢুকতে না পারে। গেট আছে, গেটে দারোয়ান নেই। সব ভাড়াটির কাছে একটা করে চাবি দেয়া। রাতে বিরেতে কেউ ফিরলে চাবি দিয়ে গেট খুলে ঢুকতে হবে। 3তলা বাড়ির 1তলায় 2জন ভাড়াটে থাকেন, 3তলায়ও 2জন ভাড়াটে। 2তলার সবটা নিয়ে থাকেন বাড়িওয়ালা। এদের কারোর সঙ্গে সুরাইয়ার কোনো যোগ নেই। যোগ থাকলে ভালো হতো। আজ এই বিপদের সময় এদের কাছে ছুটে যাওয়া যেত। বিপদে তারা কি করতো না করতো সেটা পরের কথা। সুরাইয়াদের পাশের ডান দিকের ফ্ল্যাটে থাকেন আব্দুল মজিদ সাহেব। বেটে খাটো মানুষ, গাট্টা গোট্টা চেহারা, মুখে সবসময় পান। সকালে যখন ব্রিফকেস হাতে বের হন তখন ভোর ভোর করে জর্দার গন্ধ পাওয়া যায়। সুরাইয়ার সঙ্গে দেখা হলে থমকে দাঁড়ান, অকারণে গলা খাকারি দেন। তার চোখের দৃষ্টি গা বেয়ে নামতে থাকে। ভয়ঙ্কর ব্যাপার। সুরাইয়ার কয়েকবার ইচ্ছে করেছে বলে, আপনি এভাবে তাকান কেন? এভাবে তাকাবেন না। আমি নিতান্তই ভদ্র মেয়ে বলে কিছু বলছি না। কোনো একদিন কঠিন কোনো মেয়ের পাল্লায় পড়বেন, সে উলের কাঁটা দিয়ে আপনার চোখ কেলে দিবে। বিপদ যতই বড় হোক, আব্দুল মজিদ সাহেবের কাছে যাওয়া যাবে না। কোথাও কি টেলিফোন করা যায়? বাড়িওয়ালা সকাল সকাল ঘুমিয়ে পড়লেও তাদের ছোট মেয়েটা এবার এসএসসি পরীক্ষা দিচ্ছে। বলতে গেলে প্রায় সারা রাত জেগে পড়ে। দরজা ধাক্কা দিলে সে দরজা খুলে দেবে। কোথায় টেলিফোন করবে? ভাইজানের বাড়িতে? তাকে কি বলবে? ভাইজান 10টার ভেতরে ঘুমিয়ে পড়েন। একবার ঘুমিয়ে পড়লে তাকে জাগানো নিষেধ। ভয়ঙ্কর বিপদ এই কথাটা বললে তাকে হয়তো ডেকে দেবে। তিনি সব শুনে হাই তুলতে তুলতে বলবেন, এত রাতে কোথায় খোঁজ করবি? সকাল হোক। তাছাড়া পুরুষ মানুষ, এরা 1-2 রাত বাইরে থাকেই। অফিসে? অফিস কি কেউ রাত পর্যন্ত খোলা রাখে? হাসপাতালে? অ্যাক্সিডেন্ট করে কেউ হাসপাতালে ভর্তি হয়েছে কিনা জানতে চাওয়া। নাম হাসানুজ্জামান, বয়স 32, পরনে চেক ফুল শার্ট, খয়েরি প্যান্ট, পায়ে স্যান্ডেল, চোখে কালো ফ্রেমের চশমা, গায়ের রং ফর্সা, দেখতে সুন্দর, হালকা পাতলা। টেলিফোনে তার গলার স্বর খুব মিষ্টি। সুরাইয়া চমকে উঠল। ছি ছি, এইসব কি ভাবছে সে? হাসপাতালের কথা মনে আসছে কেন? মানুষটা হাসপাতালে কেন যাবে? কুচিন্তা মনে আসা ঠিক না। যে চিন্তা মনে আসে তাই হয়। ভালো কোনো চিন্তা মনে আনতে হবে, সুন্দর কোনো চিন্তা। বৌমা, বারান্দায় বসে আসছো কেন? সুরাইয়া চমকে উঠল। আকলিমা বেগমের ঘুম ভেঙেছে। তিনি বারান্দায় চলে এসেছেন। বাকি রাতটা বারান্দায় হাঁটাহাঁটি করে এবং গান গেয়ে কাটাবেন। সুরাইয়া বলল, আম্মা, ও এখনো ফেরেনি। রাত কত হয়েছে? 2:05। রাত তো মেলা হয়েছে। জি। তুমি ভাত খাইছো? জি না। যাও, তুমি গিয়া ভাত খাও। চিন্তার কিছু নাই। পুরুষ মানুষ 2-1 রাত দেরি করেই, এইটা নিয়ে চিন্তার কিছু নাই। বন্ধু বান্ধবের বাড়িতে গেছে, তাস খেলতেছে। ও তাস খেলে না মা। খেলে না বললে যে কোনোদিন খেলবো না এমন কোনো কথা নাই। বিলাই আর পুরুষ মানুষ, এই 2 জাতের কোনো বিশ্বাস নাই। 2টাই সুকসুকানি জাত। যাও, ভাত খেতে যাও, আমি বসতেছি। যাও কইলাম। সুরাইয়া রান্নাঘরের দিকে রওনা হলো। রান্নাঘরে না যাওয়া পর্যন্ত তারই শাশুড়ি একটা বিষয় নিয়েই কথা বলতে থাকবেন। ভাত খাও, ভাত খাও। গ্রামের মানুষদের কাছে ভাত খাওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। ইমনকে রাতে খাওয়ানোর সময় সুরাইয়ার প্রচণ্ড খিদা পেয়েছিল।
খিদার যন্ত্রণায় নাড়ি পাক দিচ্ছিল। এখন একেবারেই খিদা নেই, বরং বমি বমি ভাব হচ্ছে। এক গ্লাস লেবুর শরবত বানানো যায়। ঘরে আর কিছু থাকুক না থাকুক, লেবু আছে। ইমনের বাবা লেবু ছাড়া ভাত খেতে পারে না, গরম ভাত ছাড়া খেতে পারে না। পাতে যখন ভাত দেওয়া হবে তখন সেই ভাতে ফ্যান মাখা থাকতে হবে। ফ্যান মাখা ভাত থেকে ধোঁয়া উঠতে হবে। এমন গরম ভাত মানুষ কপ কপ করে কিভাবে খায় কে জানে। সুরাইয়ার গলা ধরালো। রাতের বেলা হাসান যখন বলে ভাত খাবো, খিদা লেগেছে, তখনই সে চুলা ধরিয়ে আধা পট চাল দিয়ে দেয়। হাসানের হাত মুখ ধুয়ে টেবিলে খেতে আসতে আসতে চাল ফুটে যায়। আজকের অবস্থা ভিন্ন। ভাত রাধা থাকুক, কিছু একটা নিয়ে ব্যস্ত থাকা। ভাত রাতেও তো কিছু সময় যাবে। আকলিমা বেগম মেঝেতে পা ছড়িয়ে বসেছেন। তিনি চেয়ারে বসতে পারেন না, খাটে বসতে পারেন না। রাতে ঘুমোবার সময়ও মেঝেতে চাদর বিছিয়ে ঘুমান। সুরাইয়া মেঝেতে মশারি খাটিয়ে দিতে চেয়েছে, তিনি রাজি হননি। মশারা নাকি তাকে কামড়ায় না। বুড়া মানুষের রক্তে কোনো টেস্ট নাই গো বউ, শরীরে মশা বয় ঠিকই, কামড় দেয় না। আজ আকলিমা বেগমকে মশা কামড়াচ্ছে। তিনি এর মধ্যে কয়েকটা মশা মেরে ফেলেছেন। মৃত মশাগুলি জড়ো করছেন, যেন এরা মহামূল্যবান কোনো প্রাণী, এদের মৃতদেহগুলোর প্রয়োজন আছে। আকলিমা বেগমের বুক ধরফর করছে। এত রাত হয়ে গেল, ছেলে বাসায় ফিরছে না কেন? এই বয়সে সবচেয়ে খারাপটাই আগে মনে হয়। ভয়ঙ্কর কিছু ঘটে গেছে কি? আজকের রাতটা কি ভয়ঙ্কর কোনো রাত? তার ৭০ বছরের জীবনে অনেক ভয়ঙ্কর রাত এসেছে এবং চলেও গেছে। হাসানের বাবার মৃত্যুর কথাই ধরা যাক। কবুতরের খুপড়িতে হাত দিয়েছে, কবুতর ধরবে। নতুন আলু দিয়ে কবুতরের মাংস রান্না হবে। হাত দিয়েই হাত টেনে নিল। রাঙা বউ ইন্দুরে কামড় দিয়েছে। কবুতরের বাসাত ইন্দুর? না, ইন্দুর না, সাপ, বিরাট এক সাপ। তাদের চোখের সামনেই কবুতরের খোপ থেকে বের হয়ে এলো। দুজনই হতভম্ব। আকলিমা বেগম দিশা হারালেন না। সঙ্গে সঙ্গেই পাটের কোষ্টা দিয়ে হাত বাঁধলেন। ওঝা আনতে লোক পাঠালেন। কালা গরুর দুধে হাত ডুবিয়ে রাখলেন। সাদা বর্ণের দুধ যদি কালচে হয়ে যায় তাহলে বুঝতে হবে জীবনের আশা নেই। দুধ কালচে হলো না। আকলিমা বেগম আশায় বুক বাঁধলেন। ওঝা এসে পড়ল দুপুরের মধ্যে। ঘণ্টাখানিক ঝাড়ফুঁকের পর বাঁধন খোলা হলো। মানুষটা শান্তির নিঃশ্বাস ফেলে বলল, হাত জ্বলে যাইতেছিল, এখন ব্যথা কমছে। পানি খাবো বউ, পানি দাও। পানি আনা হলো। পানির গ্লাস হাতে নিয়ে মুখে দেবার আগেই লোকটা মারা গেল। এইসব কথা আকলিমা বেগম মনে করতে চান না, তবুও মাঝে মধ্যে মনে পড়ে। লোকটা পানি খেয়ে মরতে পারল না, ভরা গ্লাস হাতে নিয়ে ধরফর করে মরে গেল। এই দুঃখও কি কম? জগতের কোনো দুঃখই কম না। ছোট দুঃখ বড় দুঃখ সব দুঃখই সমান। আর তার জন্য কি দুঃখ অপেক্ষা করছে কে জানে। মন শক্ত রাখতে হবে। বাচ্চা বউটার দিকে তাকিয়ে মন শক্ত করতে হবে। বাচ্চা মানুষ দুঃখ পেয়ে অভ্যাস নেই। বউটাকে ভুলিয়ে ভালিয়ে রাত পার করতে হবে। দিনের বেলা যে কোনো কষ্টই সহনীয় মনে হয়, রাতে ভিন্ন ব্যাপার। কিছু কিছু রাতকে এই জন্য বলে কাল রাত। কাল দিন বলে কিছু নেই। এটাও একটা আশ্চর্য ব্যাপার। তিনি তার দীর্ঘ জীবনের অভিজ্ঞতায় দেখেছেন, নরম মেয়েগুলি কঠিন বিপদ সামাল দিতে পারে, শক্ত মেয়েগুলি পারে না, চিত হয়ে পড়ে থাকে। এই শক্তের একটা জ্ঞানাম্য নাম আছে, চিত শক্ত। আম্মা, চা নেন। আকলিমা বেগম চায়ের কাপ হাতে নিলেন। শহরে এলে তার চা খাবার রোগ ধরে। বউটা এই ভয়ঙ্কর সময়েও চা বানিয়েছে, এটা ভালো লক্ষণ। মন শক্ত আছে, আসল বিপদ সামাল দিতে পারবে। বৌমা, বাজে কয়টা? 2:25। রাত কাটতে বেশি দিরং নাই। তুমি ভাত খাইছ? তুমি ভাত খাও নাই, মিছা কথা বলছো। মুরব্বীর সাথে মিছা কথা বলা ঠিক না। যাই হোক, চেয়ার টান দিয়ে আমার সামনে বউ, তোমার লগে আলাপ আছে। সুরাইয়া চেয়ার টেনে বসল। কেন জানি তার হাত পা ঠান্ডা হয়ে আসছে। বৌমা, মন দিয়া শোনো। আমি একটা গণা গুনছি, গণার মধ্যে পাইছি হাসান ভালো আছে। কাজে মন খারাপ করবা না, সে আসবে সকালে। কি গণা গুনেছেন? সেটা তুমি বুঝবা না। আমি পুরানকালের মানুষ, আমি অনেক গণা জানি। আকলিমা বেগম কোনো গণা জানেন না। বাচ্চা মেয়েটার মন শান্ত করার জন্য কিছু মিথ্যা কথা বলা, এই মিথ্যা বলার জন্য তার পাপ হচ্ছে। আবার মেয়েটার মন শান্ত করায় পুণ্য হচ্ছে, পাপ পুণ্যে কাটাকাটি হয়ে সমান সমান। ইমন জেগে উঠেছে, কাঁদছে, তাকে বাথরুম করাতে হবে। সুরাইয়া ছেলের কাছে গেল।
আকলিমা বেগম আরাম করে চায়ের কাপে চুমুক দিচ্ছেন। ছেলে ফিরছে না এই দুশ্চিন্তা এখন আর তার মাথায় নেই। গনার ব্যাপারে যা বলেছেন তা সশৈর্ব মিথ্যা। বাচ্চা মেয়েটাকে শান্ত করার জন্যই বলা। বউটা তাকে দেখতে না পারলেও তিনি তাকে খুব পছন্দ করেন। মেয়েটার মনে দরদ আছে। স্বামীর জন্য সে খুবই ব্যস্ত। আকলিমা বেগমের ঘুম পাচ্ছে। তিনি বারান্দা থেকে উঠলেন। কিছুক্ষণ ঘুমালেও কাজে আসবে। সকালে কোন ভয়ঙ্কর সংবাদ এসে উপস্থিত হয় কে জানে। ইমন বাথরুম করল, পানি খেল, সবকিছুই ঘুমের মধ্যে। সুরাইয়া তাকে বিছানায় শুইয়ে দিল। ঘুমের মধ্যেই সে বিড়বিড় করে কথা বলছে, আবার মাঝে মাঝে দাঁত কটকট করছে। পেটে কৃমি হয়েছে নাকি? যেভাবে চিনি খায় পেটে কৃমি হওয়া বিচিত্র না। সুরাইয়া ক্লান্ত গলায় ডাকল, ও বাবু, ও বাবু। ইমন ঘুমের মধ্যেই বলল, কি? তোমার বাবা এখনো আসছে না কেন গো বাবু? আমার খুব অস্থির লাগছে গো সোনা। ইমন আবার বলল, আর তখনই বারান্দা রাখা পানির বালতি থেকে পায়ে পানি ঢালা শব্দ হলো। এই শব্দ সুরাইয়ার পরিচিত শব্দ। ইমনের বাবা বাইরে থেকে এলেই প্রথমে যে কাজটা করে, বালতি থেকে পানি নিয়ে পায়ে ঢালে। তার জন্য বালতি ভরা পানি এবং একটা মগ বারান্দায় রাখা থাকে। সুরাইয়ার শরীর ঝিমঝিম করছে। ছুটে গিয়ে যে দেখবে সেই শক্তিও তার নেই। বারান্দায় যেতে ভয় লাগছে। গিয়ে যদি দেখে সে না, ইমনের দাদে নামাজের অজু করছেন। রাত বিরাতে অজু করার অভ্যাস। নামাজের জন্য অজু করবেন, তারপর নামাজ পড়তে ভুলে যাবেন। সুরাইয়া উঠল, বারান্দায় এসে দাঁড়ালো। ইমনের বাবা না, ফিরোজ বালতি থেকে পানি নিয়ে পায়ে ঢালছে। ফিরোজ বলল, কি হয়েছে ভাবি, এভাবে তাকিয়ে আছো কেন? সুরাইয়া জবাব দিতে পারল না। তার মাথা ঘুরে উঠল। সে হাত বাড়িয়ে দেয়াল ধরতে চেষ্টা করল, ধরতে পারল না। ফিরোজ ছুটে এসে হাত ধরে ফেলার আগেই মেঝেতে পড়ে গেল। ইদানিং ফিরোজের একটা সমস্যা হচ্ছে, রিকশায় চড়তে পারে না। রিকশায় চড়লেই মনে হয় কাত হয়ে রিকশা পড়ে যাবে। সে ছিটকে পড়বে রিকশা থেকে। তাকে রাস্তা থেকে টেনে তোলার আগেই পিছনে সমগ্র বাংলাদেশ 7 টন লেখা একটা ঘাতক ট্রাক তাকে চাপা দিয়ে চলে যাবে। মৃত্যুর আগ মুহূর্তে সে পটপট জাতীয় মুড়ি ভাজার মতো শব্দ শুনবে। শব্দটা ট্রাকের চাকার নিচে তার মাথার খুলি ভাঙার শব্দ। মৃত্যুর আগের মুহূর্তে যে গন্ধ তার নাকে ঢুকবে সেই গন্ধটা হলো পেট্রোলের গন্ধ এবং ট্রাকের চাকার গন্ধ। শেষ দৃশ্য হিসেবে দেখবে ট্রাকের মাডগার্ড। ফিরোজ বুঝতে পারছে তার মানসিক কিছু সমস্যা হচ্ছে। সমস্যাটা মনে হয় বাড়ছে। রিকশায় উঠে এসে সারাক্ষণ পেছন দিকে তাকিয়ে থাকে। এই বুঝি ট্রাক এলো। বিদেশে এ জাতীয় সমস্যা হলে লোকজন আতঙ্কে অস্থির হয়ে সাইকিয়াট্রিস্টের কাছে চলে যেত। বাংলাদেশে এর চেয়ে ভয়াবহ সমস্যা নিয়ে লোকজন সুস্থ স্বাভাবিক মানুষের মতো ঘোরাফেরা করে। সে যেমন করছে। ফিরোজের ধারণা সে পুরোপুরি না হলেও অস্বাভাবিক একজন মানুষ যে রিকশা পছন্দ করে না। তারপরেও প্রায় সারাদিনই রিকশার উপর থাকে। রিকশা ভাড়া করে ঘন্টা হিসেবে। সারাদিনের জন্য ভাড়া করলে সস্তা পাওয়া যায়। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত ভাড়া 200 টাকা। দুপুরের খাবার, বিকালের নাস্তা এবং মাঝে মধ্যে চা এই 200 টাকার বাইরে। এর মধ্যে বেশ কয়েকবার ফিরোজ সারা দিনের জন্য রিকশা ভাড়া করেছে। আজও করেছে। গত কয়েক মাস ধরে তাকে বিচিত্র সব জায়গায় অদ্ভুত অদ্ভুত সময়ে যেতে হচ্ছে। আজ দুপুর 2টায় এক ভদ্রলোকের সঙ্গে সে দেখা করবে। ভদ্রলোকের নাম রকিব। তিনি নাকি থিওসফিক্যাল সোসাইটির সদস্য, বিখ্যাত মিডিয়াম। হারানো মানুষ সম্পর্কে অনেক কিছু বলতে পারেন। অনেকের অনেক হারানো ছেলেপুলে সম্পর্কে নির্ভুল সংবাদ দিয়েছেন। ভদ্রলোক ফ্রড না, কারণ তিনি টাকা পয়সা নেন না। তবে ফ্রড না হলেও বিরক্তিকর মানুষ তো বটেই। কয়েকদিন পরপর আসতে বলেন এবং অদ্ভুত অদ্ভুত সময়ে আসতে বলেন। দুপুর 2টা, বিকাল 3:30। ভদ্রলোক কথা বলতে পছন্দ করেন। সব কথাবার্তাই পরকাল, মন্ত্রতন্ত্র, ভূতপ্রেত বিষয়ক। দুপুরবেলা ভূতপ্রেতের কথা শুনতে ভালো লাগে না। ফিরোজ গম্ভীর মুখে শুনে যায়। গরজটা তার। গত কয়েক মাসে ফিরোজের কিছু অভিজ্ঞতা হয়েছে। তার ধারণা এই অভিজ্ঞতা না হলেও কোনো ক্ষতি ছিল না। প্রথম অভিজ্ঞতা হলো, মানুষের মূল্য খুবই সামান্য। 10,000 টাকা হারিয়ে গেলে 20 বছর পরেও সেই টাকার শোকে মানুষ কাতর হয়। মানুষ হারিয়ে গেলে 20 দিন পরই আমরা মোটামুটি ভাবে তাকে ভুলে যাবার চেষ্টা করি। দ্বিতীয় অভিজ্ঞতা হচ্ছে, হারানো মানুষ খুঁজে বের করার কোনো পদ্ধতি বাংলাদেশে নেই। থানায় গেলে পুলিশ অফিসার বিরক্ত মুখে বলেন, জিডি এন্ট্রি করুন। বলেই তিনি হাই তুলেন।
মানুষ হারানোর সংবাদ পুলিশের কাছে হাই তোলার মতো ব্যাপার। ফিরোজ থানার সেকেন্ড অফিসারের হাই অগ্রাহ্য করেই জিডি এন্ট্রি করিয়েছিল। তারপর জিজ্ঞেস করেছিল, এখন কি? সেকেন্ড অফিসার বিস্মিত হয়ে বললেন, এখন কি মানে? জিডি এন্ট্রি তো করানো হলো, এখন আপনারা কি করবেন? আমরা অ্যাকশন নিব। কি অ্যাকশন নেবেন? কি অ্যাকশন নিব সেটা তো আমাদের ব্যাপার, আপনার কিছু না। ফিরোজ অত্যন্ত বিনয়ের সঙ্গে বলল, আমি আসলে জানতে চাচ্ছি নিখোঁজ মানুষের বিষয়ে আপনারা কি করেন? সব থানায় ইনফর্ম করা হয়। তারপর? তারপর মানে? সব থানায় আপনারা জানালেন, তারপর থানাগুলি থেকে কি করা হয়? সেকেন্ড অফিসার বিরক্ত হয়ে বললেন, সত্যি কথা জানতে চান? কিছুই করা হয় না। কিছুই করা হয় না? কি করা হবে? আপনার কি ধারণা থানার স্টাফ হারিকেন জ্বালিয়ে আপনার ভাইকে খুঁজতে বের হবে? খুন, ধর্ষণ, ডাকাতি দেখেই এরা কুল পায় না, মানুষ খুঁজে বেড়াবে কখন? তাহলে মানুষ নিখোঁজ হলে আমরা থানায় খবর দিই কেন? রেকর্ডের জন্য দেই, একটা রেকর্ড থাকলো। থানার রেকর্ডের গুরুত্ব অনেক বেশি। এই রেকর্ড থেকে অনেক গুরুত্বপূর্ণ জিনিস বের হয়ে আসে। এমনও তো হতে পারে যে আপনি আপনার ভাইকে খুন করে ডেড বডি গুম করে থানায় এসে জিডি এন্ট্রি করালেন ভাই মিসিং। হতে পারে না? জি না, হতে পারে না। আপনার কাছে হতে পারে না, কিন্তু অনেকের কাছে হতে পারে। আমার চাকরি বেশি দিন হয়নি, এর মধ্যেই এই ধরনের কেস গোটা দশেক দেখেছি। বলেন কি? খুব বেশি দুশ্চিন্তা করবেন না। অল্প বয়সী মেয়েটে হারিয়ে গেলে টেনশনের ব্যাপার থাকে। মেয়েরা ব্রথালে চলে যায়, বিদেশে চলে যায়। যৌনকর্মী হিসেবে বিদেশে বাংলাদেশি মেয়েদের সুনাম আছে। কি বলছেন এসব? শুনতে খারাপ লাগছে? সত্যি কথা শুনতে সবসময় চিরতার পানির মতো লাগে। চিরতার পানি খেয়েছেন? না খেলে খাবেন। রবীন্দ্রনাথ ঠাকুর খেতেন, শরীরের জন্য ভালো। শরীরটা ভালো রাখুন, হেলথ ইজ ওয়েলথ। আমি কি ধরে নেব আপনারা আমার নিখোঁজ ভাই সম্পর্কে কিছু করবেন না? কিছুই ধরে নেবেন না। একটা ভালো উপদেশ দেই শুনুন। ভাইয়ের ছবি দিয়ে পত্রিকায় বিজ্ঞাপন দিতে থাকুন। চালু পত্রিকাগুলিতে প্রতিদিন বিজ্ঞাপন দিন। খবরদার, কোনো পুরস্কার ঘোষণা করবেন না। পুরস্কার ঘোষণা করেছেন কি মরেছেন, জীবন অতিষ্ঠ হয়ে যাবে। ভালো একটা উপদেশ ফি ছাড়া আপনাকে দিলাম। গত কয়েক মাসে ফিরোজের অন্যতম এবং প্রধান কাজ হয়েছে উপদেশ শোনা এবং প্রতিটি উপদেশ মানার চেষ্টা করা। পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছে, শুরুতে প্রতিদিন, তারপর সপ্তাহে একদিন, তারপর একটি পত্রিকায় প্রতি 15 দিনে একবার। শুধু দেশি পত্রিকা না, একজনের উপদেশ শুনে কলকাতার আনন্দবাজার এবং স্টেটসম্যানেও বিজ্ঞাপন দিয়েছে। আরেকজনের উপদেশ শুনে জাতিসংঘের মিসিং পারসন ব্যুরোতে $20 খরচ করে নাম এন্ট্রি করিয়েছে। এরা যুদ্ধ বিধ্বস্ত অঞ্চল এবং শরণার্থী মিসিং পারসনের তালিকা তৈরি করে। একজন ফিরোজকে বলল, পাসপোর্ট অফিসে খোঁজ নাও, তোমার ভাই রিসেন্টলি কোনো পাসপোর্ট করিয়েছে কিনা। মানুষের ভিতর অনেক জটিলতা থাকে, চট করে বোঝা যায় না। আমি এমন একজনকে জানি, ফ্যামিলি ম্যান, স্ত্রী পুত্র কন্যার জন্য অসীম মমতা। হঠাৎ সে মিসিং পারসন হয়ে গেল। পাসপোর্ট অফিসে খোঁজ নিয়ে জানা গেল সে পাসপোর্ট করিয়েছে। সেই পাসপোর্টের সূত্র ধরে জানা গেল সে চলে গেছে অস্ট্রেলিয়ায়। খুব পাকাপাকিভাবে গিয়েছে ইমিগ্রেশন নিয়ে। অন্য একটা মেয়েকে বউ হিসেবে নিয়ে গেছে। কাজেই আমার মতে পাসপোর্ট অফিসে খোঁজ নেওয়া খুবই জরুরি। অফিসিয়ালি এসব কাজ অনেক সময় লাগে, দালাল ধরলে 1 সপ্তাহের মধ্যে জানতে পারবে। 1000 খানেক টাকা খরচ হবে। 1000 খানেক না, ফিরোজের 3000 টাকা খরচ হলো। 3000 টাকার বিনিময়ে জানা গেল হাসানুজ্জামানের নামে কোনো পাসপোর্ট ইস্যু হয়নি। একজন গম্ভীর মুখে বলল, মেডিকেল কলেজগুলির ছাত্রছাত্রীদের জন্য ডেড বডি কেনা হয়, আপনি জানেন? সাধারণত কেনা হয় বেওয়ারিশ লাশ। বেওয়ারিশ লাশের একটা ভালো মার্কেট বাংলাদেশে আছে। ওসব জায়গায় খোঁজ নিয়েছেন? খোঁজটা নিতে হবে গোপনে, ডোমদের মাধ্যমে। এইসব বিজনেসে অনেক হুসহাস ব্যাপার আছে। হুসহাস ব্যাপার মানে? ফিশি ব্যাপার। আমার এক দুঃসম্পর্কের রিলেটিভ, সম্পর্কের চাচা, তার বড় ছেলে হঠাৎ হারিয়ে গেল। ওদের টাকা পয়সার কোনো অভাব ছিল না, বিরাট ক্ষমতাবান। এরা প্রায় তোলপাড় করে ফেলল, যাকে বলে কম্বিং অপারেশন। শেষে ছেলেটার ডেড বডি কোথায় পাওয়া গেল জানেন? কোথায়? মেডিকেল কলেজের ডিসেকশন রুমে। ছাত্রছাত্রীরা ডেড বডি কাটাকুটি করছে।
লিভার এক জায়গায়, কিডনি আরেক জায়গায়, হার্ট আরেক গামলায়। কাজেই খোঁজ খবর যখন করছেন ভালো মতো করেন। লিভ নোন স্টোন আনটার্নড। ফিরোজ এখন ক্লান্ত এবং বিরক্ত। বিরক্তিটা কার উপর সে জানে না, সম্ভবত তার ভাইয়ের উপর। মানুষটা হারিয়ে গিয়ে সবচেয়ে বিপদে তাকে ফেলে দিয়ে গেছে। দুপুর 2টায় পেটে খিদা নিয়ে পৃথিবীর সবচেয়ে বোরিং মানুষটার সামনে তাকে হাসি মুখে বসে থেকে পরকাল, ইএসপি, ক্লেরভয়েন্স, অ্যাস্ট্রাল প্রজেকশন সম্পর্কে গল্প শুনতে হচ্ছে। কোনো মানে হয়? কোনো মানে হয় না। ফিরোজের এখন ইচ্ছা করে নিজেরই নিরুদ্দেশ হয়ে যেতে। এক সকালবেলা ঘুম থেকে উঠে চা খাবে, চায়ের সঙ্গে সিগারেট, তারপর ভালো একটা পায়জামা পাঞ্জাবি পরে হাসি মুখে ঘর থেকে বের হওয়া এবং আর ফিরে না আসা। রফিক সাহেব বাসায় ছিলেন। একটা বাচ্চা ছেলে এসে বলল, আব্বুর জ্বর, শুয়ে আছে। ফিরোজ বলল, আমি কি চলে যাব? ছেলেটি বলল, আপনাকে বসতে বলেছে। রফিক সাহেব 1 ঘন্টা পর গায়ে একটা চাদর জড়িয়ে উপস্থিত হলেন। ফিরোজ উঠে দাঁড়িয়ে বিনয়ের সঙ্গে বলল, আপনার নাকি জ্বর? রফিক সাহেব বললেন, শরীরটা একটু খারাপ যাচ্ছে, পরপর কয়েকদিন রাত জাগলাম। বয়স হয়েছে, আগের মতো রাত জাগতে পারি না। ফিরোজ বলল, আমার ভাইয়ের ব্যাপারে কোনো ইনফরমেশন কি পেয়েছেন? রফিক সাহেব হাসি মুখে বললেন, চেষ্টা করছি, মনে হচ্ছে পেয়ে যাব। আমাদের ইনফরমেশন গ্যাদারিং টেকনিকটা একটু আলাদা। আমাদের তো ফ্যাক্স, মেইল, ইমেল নেই। আমাদের যোগাযোগটা হয় মানসিকভাবে, সময় লাগে। জি, বুঝতে পারছি। না, বুঝতে পারছেন না, বোঝাটা এত সহজ না। একটা ঘটনা বলি, শুনুন। ঘটনাটা শুনলে আমাদের যোগাযোগ পদ্ধতিটা সম্পর্কে আপনার ধারণা হবে। রফিক সাহেবের যোগাযোগ পদ্ধতি সম্পর্কে ধারণা নেবার কোনো ইচ্ছা ফিরোজের নেই। সে এখন পুরোপুরি নিশ্চিত পুরো ব্যাপারটাই ভাওতাবাজি। খিদায় তার নাড়িভুড়ি হজম হয়ে আসছে, মাথা ঘুরছে। তার উচিত এই বাড়ি থেকে বের হয়েই সোজা কোনো রেস্টুরেন্টে ঢুকে গরুর ভুনা মাংস এবং গরম গরম পরোটা অর্ডার দেওয়া, সঙ্গে কাটা পেঁয়াজ থাকবে, মাঝে মাঝে পেঁয়াজে কামড়। প্রচণ্ড খিদের সময় হঠাৎ হঠাৎ কিছু খাবার খেতে ইচ্ছা করে। আজ পরোটা গোশত খেতে ইচ্ছা করবে, অন্য কোনো দিন অন্য কোনো খাবার খেতে ইচ্ছা করবে। ফিরোজ সাহেব। জি। আপনার কি শরীর খারাপ নাকি? চেহারা কেমন যেন মলিন লাগছে। জি না, শরীর ভালো আছে। চা খান, চা খেতে খেতে গল্প করি। আপনার মনের শান্তির জন্য বলে রাখি, আপনার ভাইয়ের ব্যাপারে আমি অনিতাকে বলেছিলাম। অনিতা আমাদের থিওজফিক্যাল সোসাইটির সদস্য, অত্যন্ত পাওয়ারফুল মিডিয়াম। সে আমাকে জানিয়েছে 1 সপ্তাহের মধ্যে পজিটিভ কিছু বলতে পারবে। আমি কি 1 সপ্তাহ পরে আসব? আসুন, আগামী বুধবারে আসুন, রাত 10টার পর আসুন। অসুবিধা হবে না তো? জি না, ওই রাতে আমাদের একটা সিকোয়েন্সও হবে। ইচ্ছা করলে অবজারভার হিসেবে থাকতে পারেন। সোসাইটির বাইরের কারো থাকার অবশ্য নিয়ম নেই, তবে আপনার ব্যাপারে আমি বলে টলে ব্যবস্থা করে রাখব। জি আচ্ছা। এখন শুনুন, আমার জীবনের একটা অদ্ভুত ঘটনা। 4 বছর আগের কথা, অক্টোবর মাস, তারিখটা হলো 9 তারিখ। সন্ধ্যাবেলা এক ভদ্রলোক এসে উপস্থিত হলেন। 2 বছর আগে তার একটা মেয়ে মারা গেছে। কিছুদিন হলো রোজ মেয়েটাকে স্বপ্ন দেখছেন। মৃতা মেয়ের সঙ্গে যোগাযোগ করতে চান। আমরা কোনো ব্যবস্থা করে দিতে পারি কিনা। তিনি সঙ্গে সঙ্গে মেয়ের কিছু ব্যবহারী জিনিসপত্র নিয়ে এসেছেন। মেয়ের ছবি এনেছেন, তার হাতে লেখা ডায়েরি এনেছেন। আমি বললাম, রেখে যান, দেখি কিছু করা যায় কিনা। মৃত মানুষের আত্মাকে চক্রে আহ্বান করা কঠিন কিছু না, তবে অল্প বয়সে মারা গেলে সমস্যা হয়। প্ল্যান চ্যাটে বা চক্রে শিশুদের আহ্বান করার নিয়ম নেই, আহ্বান করলেও তারা আসে না। ফিরোজ জড়ানো গলায় বলল, ও। ঘুমে তার চোখ জড়িয়ে আসছে, মনে হচ্ছে যে কোনো মুহূর্তে সোফায় সে এলিয়ে পড়বে এবং তার নাক ডাকতে শুরু করবে। ভদ্রলোক একটা ভয়ঙ্কর গল্প ফেঁদেছেন, এর মধ্যে নাক ডাকানো ভয়াবহ ব্যাপার হবে। ঘুম কাটানোর কিছু পদ্ধতি সে ব্যবহার করছে, লাভ হচ্ছে না, উল্টো আরও ঘুম পাচ্ছে। সব পদ্ধতি কোনো না কোনো সময়ে ব্যাকফায়ার করে, উল্টো দিকে চলা শুরু করে। তার বেলায় এখন তাই হচ্ছে। ভয়ঙ্কর কোনো ঘটনার কথা ভাবলে ঘুম কেটে যায়। সে ভাবছে বাসায় পৌঁছেই দেখবে তার মা আকলিমা বেগম আঁকাবাঁকা অক্ষরে একটা চিঠি পাঠিয়েছেন। চিঠির প্রতিটি সংবাদই দুঃসংবাদ। বাবা ফিরোজ, তুমি জমি বিক্রি করিয়া টাকা পাঠাইতে বলিয়াছ। আমি যথাসাধ্য চেষ্টা করিতেছি। লোকজনের হাতে এখন টাকা নাই,
জমি কিনিবার ব্যাপারে কাহারও আগ্রহ নাই। তুমি মহাবিপদে পড়িয়াছ, ইহা আমি জানি, কিন্তু কি করিব, আমি নিরুপায়। ফিরোজ সাহেব। জি স্যার। আপনার জ্বর আসছে নাকি? চোখ লাল। বোধহয় জ্বর আসছে, আজ বরং উঠি। গল্পের শেষটা শুনে যান। শেষটা না শুনলে মনের উপর চাপ থাকে, এই চাপ মানসিক শান্তির জন্য ক্ষতিকর। তারপর কি হলো শুনুন। আমরা কয়েকটা সিকোয়েন্স করলাম এবং প্রতিবারই রিডিং পেলাম মেয়েটা জীবিত, মৃত নয়। বুঝতে পারছেন ব্যাপারটা? জি। আমার নিজের ধারণা হলো আমরা কিছু ভুল করছি। আত্মার অনেকগুলো স্টেট থাকে, নানান স্তরে তাদের বাস। পৃথিবীর কাছাকাছি যারা থাকে তাদের চিন্তাভাবনা দেহধারীদের মতো। ফিরোজ বাসায় পৌঁছল জ্বর নিয়ে। তার ঝেপে জ্বর এসেছে। জ্বর আসা একটা সুবিধাও হয়েছে। পরোটা গোশতের ব্যাপারটা মাথা থেকে চলে গেছে। এখন ইচ্ছে করছে কাঁথার ভেতর ঢুকে পড়তে, দরজা জানালা বন্ধ করে কাঁথার ভেতর ঢুকে কুণ্ডলে পাকিয়ে যাওয়া, মোটামুটি মাতৃ গর্ভের মতো একটা পরিবেশ তৈরি করে জন্মের আগের অবস্থায় ফিরে যাওয়া। এই স্টেটেরও নিশ্চয়ই কোনো নাম আছে। থিওসফিস্ট রকিব সাহেব বলতে পারবেন। দরজা খুলে দিল ইমন। সে দরজা খোলা শিখেছে, চেয়ারের উপর দাঁড়িয়ে ছিটকিনি খুলতে পারে এবং এই কাজটা খুব আগ্রহের সঙ্গে করে। ফিরোজ বলল, খবর কি রে? ইমন বলল, মা তোমাকে ডাকে। ফিরোজ বিরক্ত মুখে বলল, মা আমাকে ডাকবে কিরে বেটা, আমি তো এই মাত্র ঢুকলাম, ভাবি তো জানেই না আমি এসেছি। ইমন আবারও বলল, মা তোমাকে ডাকে। ইমনের মধ্যে রোবট টাইপ কিছু ব্যাপার আছে, মাথার ভেতরে কিছু ঢুকে গেলে সেটাই বলতে থাকে। ফিরোজ বলল, যাচ্ছি, হাত মুখ ধুয়ে তারপর যাই। বুঝলি রে বেটা, শরীরটা ভালো না, থার্মোমিটার না দিয়েও বুঝতে পারছি 103 জ্বর। মা তোমাকে এখনই ডাকে। ফিরোজ সুরাইয়ার ঘরের দরজার সামনে দাঁড়িয়ে হতভম্ব হয়ে গেল। খাটে বিছানো সাদা চাদর রক্তে মাখামাখি, চাদর থেকে গড়িয়ে মেঝেতেও ফোঁটা ফোঁটা রক্ত পড়ছে। সুরাইয়ার মুখ ছাই বর্ণ, প্রচণ্ড ব্যথা সে নিজের মধ্যে চেপে রাখছে। তা বোঝা যাচ্ছে শুধু তার কণ্ঠার হাড়ের উঠানামা দেখে। ভাবি, কি হয়েছে? সুরাইয়া ফিসফিস করে বলল, বুঝতে পারছি না, বোধহয় অ্যাবর্শন হয়ে যাচ্ছে। কি সর্বনাশের কথা! ভাবি, আমি এক্ষুনি অ্যাম্বুলেন্স নিয়ে আসছি, তুমি আর কিছুক্ষণ এভাবে থাকো। সুরাইয়া জবাব দিল না, ঘোলাটে চোখে তাকালো। সেই ঘোলাটে চোখের দিকে তাকিয়ে ফিরোজের মনে হলো অ্যাম্বুলেন্স আনতে গিয়ে সময় নষ্ট করা যাবে না, এত সময় হাতে নেই। তাকে যা করতে হবে তা হচ্ছে ভাবিকে পাজাকোলা করে নিয়ে এক্ষুনি রাস্তায় চলে যেতে হবে। কোনো একটা বেবি ট্যাক্সিতে উঠে বেবি ট্যাক্সিওয়ালাকে বলতে হবে, তাড়াতাড়ি মেডিকেলে নিয়ে যাও, তাড়াতাড়ি। বেবি ট্যাক্সি ঝড়ের গতিতেই যাচ্ছে। ফিরোজ সুরাইয়ার অচেতন শরীর কোলে নিয়ে বসে আছে। ফিরোজের পাশে ইমন। তার মুখ দেখে মনে হচ্ছে না সে খুব ভয় পাচ্ছে। সে অবশ্য তার মায়ের মুখের দিকে তাকাচ্ছেও না। সে বেবি ট্যাক্সির সাইডের আয়নাটার দিকে তাকিয়ে আছে। এই আয়নায় বেবি ট্যাক্সিওয়ালার মুখ দেখা যাচ্ছে। বেবি ট্যাক্সিওয়ালার মুখ দেখতে তার ভালো লাগছে। কেমন গোল মুখ, চোখ দুটিও মার্বেলের মতো গোল। এর মধ্যে একবার সে শুধু তার ছোট চাচার দিকে তাকিয়েছে। ছোট চাচা খুব কাঁদছেন, শব্দ করে কাঁদছেন না, তবে তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। ছোট চাচার কান্না দেখে তার মনে হচ্ছে মা মারা গেছেন। এখন থেকে সকালে তাকে কে স্কুলে নিয়ে যাবে? ছোট চাচা? স্কুল থেকে ফেরত নেবার সময় ছোট চাচা সময় মতো আসবে তো? দেরি করে এলে তার খুব খারাপ লাগবে, কষ্ট হবে। সুরাইয়াকে হাসপাতালে ভর্তি করা হলো সন্ধ্যা 6টায়। রাত 3টায় ডাক্তাররা তাকে অপারেটিং রুমে নিয়ে গেলেন। তাদের দেখে মনে হচ্ছিল না রোগী সম্পর্কে তারা খুব আশাবাদী। কিছু একটা করতে হয় বলেই অপারেটিং রুমে নিয়ে যাওয়া। এমন একটা বেঞ্চে একা একা বসেছিল। এত রাত হয়েছে, তারপরেও সে জেগে আছে, ঘুম পাচ্ছে না। ছোট চাচা তাকে একটা কলা একটা বনরুটি কিনে দিয়েছেন। সে কলা এবং বনরুটি হাতে নিয়ে বসে আছে। ছোট চাচা খুব দৌড়াদৌড়ির মধ্যে আছেন। একবার ডাক্তারের কাছে যাচ্ছেন, একবার ওষুধ কিনতে যাচ্ছেন, একবার যাচ্ছেন রক্তের জন্য। তবে কিছুক্ষণ পর এসে ইমনকেও দেখে যাচ্ছেন। ভোর 4টায় ছোট চাচা এসে ইমনকে বললেন, ইমন, তোর একটা বোন হয়েছে, তোর বোনটা ভালো আছে, তোর মাও ভালো আছে, আর কোনো চিন্তা নেই। ইমন বলল, বোনটার নাম কি? নাম এখনো রাখা হয়নি। নাম রাখা হয়নি কেন? ছোট চাচা সেই প্রশ্নের জবাব না দিয়ে ক্লান্ত গলায় বললেন, আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না, বেঞ্চিতে লম্বা হয়ে শুয়ে ঘুমিয়ে পড়ব। তুই কলাটা এখনো খাসনি? না।
আমাকে দেখে ফেলি, খিদে চোখে অন্ধকার দেখছি। ফিরোজ কলা খেয়ে বেঞ্চিতে শুয়ে পড়ল এবং সঙ্গে সঙ্গে ঘুমিয়েও পড়ল। ইমন ছোট চাচার মাথার কাছে জেগে বসে রইল। তার মনে হচ্ছে জেগে থাকাটা খুব দরকার। বেঞ্চটার পাশে চওড়া কম, ছোট চাচা যে কোনো সময় গড়িয়ে পড়ে যেতে পারেন। পাহারা দেবার জন্য তাকে জেগে থাকতে হবে। তার একটা বোন হয়েছে, অথচ তার নাম রাখা হয়নি, এই চিন্তাটাও তাকে অভিভূত করছে। সবারই নাম আছে, শুধু তার বোনটার কোনো নাম নেই। যদি নাম রাখতে ভুলে যায়, যদি কোনোদিনই তার নাম রাখা না হয়, তাহলে কি হবে? মন খারাপ করে বেচারি ঘুরে বেড়াবে, কেউ তাকে খেলতে ডাকবে না। কি করে ডাকবে? মেয়েটার তো নামই নেই। আজ সারাদিন নানান রকম ভয়াবহ সমস্যা ইমন পার করেছে, তার চোখে এক ফোঁটা পানি আসেনি। এখন এই ভোর রাতে বোনটার দুঃখে তার চোখে পানি এসে গেল। সে যতবারই শার্টের হাতায় চোখ মুছে, ততবারই চোখ পানিতে ভর্তি হয়ে যায়। তার একটা বোন হয়েছে, সেই বোনটার কোনো নাম নেই কেন? ইমন ভুরু কুঁচকে তাকিয়ে আছে। তার হাতে চিকন করে কাটা এক টুকরো শশা। ছোট চাচা বলেছেন কচ্ছপের বাচ্চারা শশা খায়। ইমনের ধারণা কচ্ছপের বাচ্চারা শশা খায় না। সে অনেকক্ষণ ধরেই শশা হাতে বসে আছে। তার কাছ থেকে তো খাচ্ছে না, বরং শশার টুকরো মুখের কাছে ধরতেই এরা মুখ হাত পা খোলসের ভেতর ঢুকিয়ে ফেলছে। মনে হচ্ছে শশা ওদের জন্য ভয়ঙ্কর কোনো খাবার। মানুষের বাচ্চাদের কাছে দুধ যেমন, ওদের কাছে শশাও তেমন। কচ্ছপের বাচ্চা দুটো ইমনের জন্য এনেছে তার ছোট চাচা। এরা বেশিরভাগ সময় থাকে বাথরুমের লাল প্লাস্টিকের বালতিতে। মাঝে মাঝে ইমনের যখন খেলতে ইচ্ছা করে তখন সে বালতি থেকে তুলে আনে। পানি থেকে তোলার সময় তার একটু ভয় ভয় করে, কামড় দেয় কিনা। এখন পর্যন্ত কামড় দেয়নি। ছোট চাচা বলেছেন কচ্ছপের বাচ্চাদের দাঁত নেই বলে তারা কামড়ায় না। যখন তারা বড় হবে, দাঁত উঠবে, তখন কামড়াবে। তখন তাদের আর বালতিতে রাখা যাবে না, নদীতে ফেলে দিয়ে আসতে হবে। যে নদীতে কচ্ছপ ফেলা হবে সেই নদীর নাম বুড়িগঙ্গা। ঢাকা নগরী বুড়িগঙ্গার তীরে অবস্থিত। ইমনের আজ স্কুল নেই, সে সকাল থেকেই কচ্ছপের বাচ্চা নিয়ে খেলছে। এদেশে নামও দিয়েছে, বড়টার নাম টম, ছোটটার নাম টমি। এরা দুজন একসঙ্গে থাকলেও দুজনের মধ্যে কোনো মিল নেই। শুকনোয় ছেড়ে দেওয়া মাত্র দুজন দুদিকে হাঁটতে থাকে। ইমন বইয়ে পড়েছিল কচ্ছপরা আস্তে হাঁটে। এখন সে জানে এটা মিথ্যা কথা। এরা চার পায়ে বেশ দ্রুত হাঁটে, মুহূর্তের মধ্যে ঘরের কোণায় চলে যায়। তাদের তখন খুঁজে পাওয়াই মুশকিল হয়। সবচেয়ে বেশি দ্রুত হাঁটে টমি। ইমন ভেবে রেখেছে তার ছোট বোনটা যখন আরেকটু বড় হবে তখন তাকে সে একটা কচ্ছপের বাচ্চা দিয়ে দেবে। ইমনের ছোট বোনের নাম সুপ্রভা। মা বলেছেন সুপ্রভা নামের মানে হচ্ছে সুন্দর সকাল, গুড মর্নিং। কিন্তু ছোট চাচা বলেছেন সুপ্রভা মানে সুন্দর আলো। কারটা ঠিক কে জানে। ইমন ঠিক করে রেখেছে কোনো একদিন সে তাদের মিসকে জিজ্ঞেস করবে। সুপ্রভা এখনো খুবই ছোট, বেশিরভাগ সময় সে ঘুমিয়ে থাকে। মাঝে মাঝে তার কাঁদতে ইচ্ছে করে, তখন সে কাঁদার জন্য জাগে। খানিকক্ষণ কেঁদে আবার ঘুমিয়ে পড়ে। ইমন তার সারা জীবনেও এমন কাঁদুনে বাচ্চা দেখেনি। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে সুপ্রভা কারোর উপর রাগ বা ব্যথা পেয়ে কাঁদে না, কোনো রকম কারণ ছাড়া কাঁদে। সুপ্রভার কান্না দেখতে ইমনের খুব ভালো লাগে। সে মাঝে মাঝে সুপ্রভার কান্না দেখতে পায়, কিন্তু বেশিক্ষণ দেখতে পারে না, কারণ তার মা কঠিন গলায় বলেন, এখানে কি করছো? যাও তো, অন্যখানে যাও। আশ্চর্য, এত বিরক্ত করে। আগে ইমন কখনো তার মাকে ভয় পেত না, এখন পায়, কারণ মার মেজাজ সারাক্ষণ খারাপ থাকে। আগে মা তাকে পড়াতে বসাতো, এখন বসায় না। সে যদি বই খাতা নিয়ে মার কাছে যায়, মা বলে, অনেক বিরক্ত করেছ, এখন যাও তো। অথচ সে কাউকেই বিরক্ত করে না, এমনকি কচ্ছপগুলিকেও না। কোনো কচ্ছপ যদি দরজার আড়ালে লুকিয়ে থাকে, সে তাকে লুকিয়ে থাকতে দেয়, সঙ্গে সঙ্গে বের করে আনে না। ওরা কচ্ছপ হলেও ওদের হয়তো লুকোচুরি খেলতে ইচ্ছা করে। সে কেন ওদের খেলা নষ্ট করবে? হোমওয়ার্ক করার জন্য সে এখন যায় ছোট চাচার কাছে। ছোট চাচা তাকে মোটামুটি আদরই করেন। তিনি তার নাম দিয়েছেন হার্ড নাট। হার্ড মানে হচ্ছে শক্ত, আর নাট হলো বাদাম। হার্ড নাট হলো শক্ত বাদাম। ছোট চাচা তাকে কেন শক্ত বাদাম বলে তা সে জানে না, কখনো জিজ্ঞেস করেনি। কোনো একদিন জিজ্ঞাসা করবে। ছোট চাচা পড়াতে পড়াতে প্রায় বলে, কিরে হার্ড নাট, মন খারাপ? সে বলে না, কারণ তার মন খারাপ থাকে না, আবার মন ভালোও থাকে না। সুপ্রভার সঙ্গে সে যদি গল্প করতে পারত তাহলে তার মন ভালো থাকতো। বাবা মার সঙ্গে গল্প করতে পারলেও মন ভালো থাকতো। মা তো গল্প করেই না,
সামনে গিয়ে দাঁড়ালেও বলে, যা ভাগ, এখান থেকে যা। শুধু বিরক্ত, শুধু বিরক্ত। একদিন ঠাস করে একটা চড়ও মারলেন। আচমকা মারলেন বলে সে মেঝেতে পড়ে গেল। ঠোঁট কেটে রক্ত বের হতে লাগলো। তারপরেও সে একটুও কাঁদেনি। শুধু ডাক্তার যখন ঠোঁট সেলাই করতে গেলেন তখন কাঁদল। তারপরেও ডাক্তার বললেন, বাহ, দারুণ ছেলে তো, ছেলের খুব সাহস। ছোট চাচা বললেন, সাহস হবে না, এই হলো হার্ড নাট, এ মোটেই সহজ জিনিস না। রিকশায় ফেরার পথে ছোট চাচা তাকে আইসক্রিমের দোকানে নিয়ে গেলেন। কাপ আইসক্রিম কিনে দিয়ে বললেন, শোন হার্ড নাট, তোর মার মেজাজ তো এখন খুব খারাপ থাকে, এখন তাকে বিরক্ত করবি না। ইমন অবাক হয়ে বলল, আমি তো তাকে বিরক্ত করি না। জানি তুই করিস না, তারপরেও যখন বিরক্ত হয় তখন আমাদের উচিত একটু দূরে দূরে থাকা। মার মেজাজ কখন ঠিক হবে চাচা? তোর বাবা ফিরে এলেই মেজাজ ঠিক হবে। বাবা কখন ফিরবে? এখনও ঠিক বলা যাচ্ছে না, তবে ফিরবে তো বটেই। কতদিন আর বাইরে থাকবে? বাবা এখন কোথায়? আমরা এখনও ঠিক জানি না, মনে হয় ইন্ডিয়ায়। ইন্ডিয়াতে? ইন্ডিয়ার মধ্যপ্রদেশে। সেখানে খুব জঙ্গল তো, আমার মনে হয় বনে জঙ্গলে ঘুরছে। বাসার কথা একসময় মনে পড়বে, তখন হুট করে চলে আসবে। ইমনের ধারণা ছোট চাচা ঠিক কথা বলছেন না। বাবা ইন্ডিয়ার মধ্যপ্রদেশে থাকলে ছোট চাচা গিয়ে বাবাকে নিয়ে আসতেন। বাবা অন্য কোথাও আছেন, খুব কাছেই কোথাও। ইমন যখন রিকশা করে স্কুলে যায় তখন তিনি হয়তো আড়াল থেকে দেখেন। তাদের স্কুলে যখন টিফিনের ছুটি হয়, তারা মাঠে খেলতে থাকে, তখনও তিনি দেখে যান। একদিন তিনি চলে আসবেন, এ ব্যাপারে ইমন নিশ্চিত। এত দেরি হচ্ছে কেন সে বুঝতে পারছে না। বেশি দেরি হলে কচ্ছপগুলো দেখতে পারবেন না। কচ্ছপগুলো বড় হয়ে যাবে, তাদের ফেলে দিয়ে আসতে হবে বুড়িগঙ্গায়। ওরা নদীর পানির সঙ্গে ভাসতে ভাসতে চলে যাবে সমুদ্রে, বঙ্গোপসাগরে, সেখান থেকে ভারত মহাসাগরে, ভারত মহাসাগর থেকে প্রশান্ত মহাসাগরে। ছোট চাচা তাই বলেছেন। বাবা সম্পর্কে লোকজন প্রায়ই তাকে জিজ্ঞেস করে। তাদের প্রশ্নের জবাব দিতে তার ভালো লাগে না। ভালো না লাগলেও সে সহজভাবেই জবাব দেয়। তাদের ক্লাসের মিস ফারজানা দেখতে খুব সুন্দর। একদিন টিফিন টাইমে তাকে ডেকে নিয়ে জিজ্ঞেস করলেন, ইমন, তোমার বাবা নাকি তোমাদের ছেড়ে চলে গেছেন? ইমন বলল, উনি বেড়াতে গেছেন। বেড়াতে গেছেন? কোথায় বেড়াতে গেছেন? ইন্ডিয়াতে, মধ্যপ্রদেশে। মিস ফিক করে হেসে বললেন, মধ্যপ্রদেশে? এত জায়গা থাকতে মধ্যপ্রদেশে কেন? মধ্যপ্রদেশে অনেক বড় বড় জঙ্গল, বাবা জঙ্গল দেখতে গেছেন। ও আচ্ছা, খুব ভালো কথা। উনি কি তোমার মার সঙ্গে রাগ করে চলে গেছেন? জি না, বাবা কারোর সঙ্গে রাগ করে না। তোমার মা, তিনি রাগ করেন? জি করেন। কার সঙ্গে করেন? বুয়ার সঙ্গে করেন, ছোট চাচার সঙ্গে করেন। মা রোগা তো, এই জন্য মার অনেক রাগ। রোগা মানুষদের খুব রাগ থাকে। রোগা মানুষদের খুব রাগ থাকে, এটা কে বলল? ছোট চাচা বলেছেন। উনিও রোগা, এজন্য ওনারও খুব রাগ। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। ইমন মার রাগের জন্য খুব ভয়ে ভয়ে থাকে। টিভিতে কার্টুন দেখার সময় সাউন্ড খুব কমিয়ে দেয়। মা যখন খুব হইচই করতে থাকেন তখন সে টিভির সাউন্ড পুরোপুরি অফ করে দেয়। সাউন্ড ছাড়া কার্টুন দেখতে তার খারাপ লাগে না। সাউন্ডগুলো ভেবে নেয় কোন দৃশ্যে কীরকম সাউন্ড হবে সে এখন মোটামুটি জানে। মা যখন অন্যদের উপর রাগ করে তখন ইমনের তেমন খারাপ লাগে না, কিন্তু যখন সুপ্রভার উপর রাগ করেন তখন খুব খারাপ লাগে, কাঁদতে ইচ্ছা করে। সুপ্রভার উপর মা প্রায়ই রাগ করেন। সুপ্রভা কেঁদে গলা ফাটিয়ে ফেলছে, মা ফিরে তাকাচ্ছেন না। বুয়া এসে যদি বলে, আপু কাঁদতাছে, তখন মা তীব্রভাবে বলেন, কাছে কাঁদুক, তুমি তোমার কাজ করো, কাজ ফেলে চলে এসেছো কেন? ছোট চাচা একসময় উঠে এসে বলেন, ভাবি, বাচ্চাটার কি হয়েছে? মা তখন বিরক্ত গলায় বলেন, জানি না কি হয়েছে, ওর মনের খবর আমি জানবো কিভাবে? কাঁদতে কাঁদতে তো গলা ভেঙে ফেলছে। গলা ভেঙে মরুক। ভাবি, এসব কি কথা বলছেন? আমার যা মনে আসছে বলছি। তোমাদের অসুবিধা হচ্ছে? হ্যাঁ, অসুবিধা হচ্ছে। বাচ্চাটা পেটে খিদে কাঁদছে, আপনি ফিরে তাকাচ্ছেন না, এটা কেমন কথা? তুমি এমন শক্ত মুখ করে কথা বলছো কেন? তোমার ভাই তো কখনো শক্ত মুখ করে এভাবে কথা বলেনি। চোখ মুখ শক্ত করে কথা বলার জন্য আমি সরি। ভাবি শুনুন, ফর গড সেক,
স্বাভাবিকভাবে বাঁচার চেষ্টা করুন। স্বাভাবিকভাবে বাঁচার চেষ্টা করার মতো আমার কি আছে? ভাইজানের জন্য কষ্ট শুধু আপনি একা পাচ্ছেন আর কেউ পাচ্ছেন না, এটা আপনি কি করে ভাবছেন? কষ্ট পাচ্ছেন ভালো কথা, কিন্তু একটা দুধের শিশুকে কষ্ট দেবেন কেন? তার অপরাধটা কোথায়? খবরদার, তুমি আমার সঙ্গে চোখ লাল করে কথা বলবে না। ভাবি, আমি চোখ লাল করে কথা বলছি না। আমি আপনার কাছে হাত জোড় করছি, ওকে দুধ খেতে দিন। নাটক করবে না, নাটক আমার ভালো লাগে না। একে তোমরা নিয়ে কোথাও পালক দিয়ে দাও। আচ্ছা ভাবি, ঠিক আছে, তাই করব। আপাতত আপনি একে সামলান। এই পর্যায়ে মা সুপ্রভাকে কোলে নেন। সঙ্গে সঙ্গে তার কান্না থেমে যায়। তখন কান্না পেয়ে যায় ইমনের। সে ছোট চাচার ঘরে ঢুকে কাঁদতে শুরু করে। ছোট চাচা গম্ভীর গলায় বলেন, ইমন, তোকে কেউ মেরেছে? ইমন ফোঁপাতে ফোঁপাতে বলে, না, মারেনি। তোকে কেউ বকা দিয়েছে? না। তাহলে কাঁদছিস কেন? জানি না। পুরুষ মানুষ কি কাঁদতে পারে? না। ফোঁসফোঁস করতে পারে? না। হেঁচকি তুলতে পারে? না। তুই তো একই সঙ্গে কাঁদছিস, ফোঁসফোঁস করছিস এবং হেঁচকি তুলছিস। তিনটা নিষিদ্ধ জিনিস করছিস। চোখ মুছে কচ্ছপ নিয়ে আয়, একটা মজা দেখাবো। কি মজা? আগে নিয়ে আয়, তারপর দেখবি। ইমন কচ্ছপ নিয়ে এলো। ফিরোজ কচ্ছপ দুটা উল্টো করে মেঝেতে রেখে দিল। এরা খোলসের ভেতর থেকে মাথা এবং পা বের করে সোজা হবার চেষ্টা করছে। পারছে না। ফিরোজ হৃষ্টচিত্তে বলল, এই হচ্ছে মজা। কি মজা? যত চেষ্টাই করুক, এরা এখন আর সোজা হতে পারবে না। ছটফট করবে, কিন্তু পারবে না। বাইরের কোনো সাহায্য লাগবে। তুই বা আমি যদি সোজা করে দিই, তাহলে সোজা হতে পারবে। মজাটা এখানেই। মানুষেরও মাঝে মাঝে কচ্ছপের মতো অবস্থা হয়। মানুষ উল্টে যায়, ঠিক হবার জন্য ছটফট করতে থাকে, ঠিক হতে পারে না। বাইরের সাহায্য ছাড়া ঠিক হওয়া তখন সম্ভব না। তোর মার এখন এই অবস্থা চলছে। সে উল্টে গেছে। ঠিক হবার জন্য সে ছটফট করছে, কিন্তু পারছে না। কাজেই তোর মার উপর রাগ করেও কোনো লাভ নেই। মার উপর তোর রাগ নেই তো? না, নেই। ভেরি গুড। আরেকটা কথা, যদি কোনো কারণে খুব মন খারাপ হয়, তখন কচ্ছপ উল্টে দিয়ে ওদের দিকে তাকিয়ে থাকবি। দেখবি মন ভালো হয়ে যাচ্ছে। কেন? কেন কেন করবি না? চর খাবি। আচ্ছা, করব না। আজ ইমনের মন সামান্য খারাপ। বেশি না, সামান্য। এই সামান্য মন খারাপ নিয়ে কচ্ছপ উল্টানো যায় না বলে সে উল্টাচ্ছে না। শশার টুকরো কেটে খেতে দিচ্ছে। এরা খাচ্ছে না। হাতে ধরে থাকলে এরা খায় না, কিন্তু পানিতে ছেড়ে দিলে মুখ বের করে কুটকুট করে খায়। ইমন, এদিকে শুনে যাও। ইমনের বুক ধক করে উঠল। আগে মা ডাকলে আনন্দ লাগত, এখন মা ডাকলেই বুক ধক করে ওঠে। ইমন কচ্ছপ দুটো বালতিতে রেখে মার ঘরের দরজা ধরে দাঁড়ালো। মা সুপ্রভার গায়ে তেল মালিশ করে দিচ্ছেন। তিনি চোখ সরু করে তাকালেন। ইমনের বুক শিরশির করতে লাগল। দরজা ধরে দাঁড়িয়ে আছো কেন? কাছে আসো। ইমন ঘরে ঢুকল। হাত ভেজা কেন? আবার কচ্ছপ নিয়ে ঘাটাঘাটি করছিলে? হাত ধুয়ে এসেছ? হ্যাঁ। সাবান দিয়ে হাত ধুয়েছ? ইমন সাবান দিয়ে হাত ধোয়নি। তারপরও ভয়ে ভয়ে হ্যাঁ সূচক মাথা নাড়ল। সে জানে, এই মিথ্যা মাথা নাড়ার জন্য তার বাঁ কাঁধের ফেরেশতা 5টা বদি লিখেছে। ফেরেশতার নাম কেরামান কাতেবিন। তার কাজ মানুষের খারাপ কাজগুলি লেখা এবং কোন খারাপ কাজের জন্য কয়টা বদি হয়েছে তার হিসাব রাখা। দাদিজান তাকে বলেছেন। দেখি, হাত কাছে আনো, সাবানের গন্ধ আছে কিনা দেখি। ইমন হাত এগিয়ে দিল। মা গন্ধ শুকলেন। মনে হলো তিনি সাবানের গন্ধ পেয়েছেন, কারণ কিছু বললেন না। সাবানের গন্ধ পাওয়ার কথা না। সে হাতে সাবান মাখেনি, কচ্ছপ ঘাটাঘাটি করেছে। মনে হয় কচ্ছপের গায়ে সাবানের গন্ধ আছে। কচ্ছপ শুকে দেখতে হবে। সুরাইয়া বলল, তোমার বোনটা দেখতে কিরকম হয়েছে? কার মতো হয়েছে? ইমন ভয়ে ভয়ে বলল, ছোট বাচ্চাদের মতো হয়েছে। বোকার মতো কথা বলছো কেন? ছোট বাচ্চা তো ছোট বাচ্চার মতোই হবে, বুড়োদের মতো হবে নাকি? দেখতে কার মতো হয়েছে? তোমার মতো, না আমার মতো, নাকি তোমার বাবার মতো? জানি না মা। জানবে না কেন? দেখতে অবিকল হয়েছে তোমার বাবার মতো। তোমার বাবার নাক অনেকটা চাপা। এই দেখো, এর নাকও চাপা। চাপা না? ইমন বুঝতে পারছে না নাক চাপা কি চাপা না। তার কাছে তো নাকটা সুন্দরই লাগছে। তারপরও বলল,
সুরাইয়া ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল, এখন তোমাকে আমি কি বলবো মন দিয়ে শুনবে। আমরা এই বাড়িতে থাকবো না। ইমন ভয়ে ভয়ে বলল, কোথায় যাব? তোমার বড় মামার বাড়িতে গিয়ে থাকবো। তোমার বড় মামা তার বাড়ির একটা ঘর আমাকে দিয়েছেন। একটা ঘরই তো আমাদের জন্য যথেষ্ট। কি যথেষ্ট না? হুম। এরকম শুকনো মুখ করে হু বলছো কেন? বড় মামার বাড়িতে থাকতে তোমার অসুবিধাটা কি? আর যদি অসুবিধা থাকেও কিছু করার নেই। তোমার বাবার কোনো খোঁজ নেই, কাজেই তোমাদের কপাল ভেঙেছে। আমাদের জীবন কিভাবে কাটবে জানো? আজ এই বাড়ি, কাল ওই বাড়ি। ইমন ভয় ভয় বলল, এই বাড়িতে কেন থাকবো না মা? এই বাড়িতে থাকবো না কারণ তোমার ছোট চাচার কোনো চাকরি বাকরি নেই। এতদিন সংসার চলেছে গ্রামের বাড়ির ধানি জমি বিক্রি করে। এইভাবে আর কতদিন চলবে? তাছাড়া তোমার ছোট চাচা আমার সঙ্গে খারাপ ব্যবহার করে, চোখ লাল করে আমার দিকে তাকায়। তারা তো সাহস হবে কেন? যেখানে তোমার বাবা কোনোদিন আমার দিকে চোখ লাল করে তাকায়নি, সেখানে সে তাকাবে কেন? বড় মামার বাসায় কবে যাব মা? 1 সপ্তাহের মধ্যেই যাব। তোমার বই খাতা তুমি নিজে সব গুছিয়ে নেবে। ওইখানে গেলে তোমার ভালোই লাগবে। খেলার সঙ্গী সাথী পাবে। তোমার বড় মামার 2 ছেলে আছে, টোকন আর শোভন। ওদের সঙ্গে খেলবে। এখানে একা একা থাকো, তোমার বড় মামা তোমাকে পছন্দও করেন। করেন না? ইমন বুঝতে পারছে না তার বড় মামা তাকে পছন্দ করেন কিনা। তার বড় মামার চেহারাটা রাগী রাগী। চশমা পরেন, চশমার ফাঁক দিয়ে তাকান। কেমন করে জানি তাকান। তিনি বাসায় এলে ফুলের গন্ধ পাওয়া যায়। সেই গন্ধে গা কেমন জানি ঝিমঝিম করে। পরে সে জেনেছে এটা ফুলের গন্ধ না, জর্দার গন্ধ। বড় মামা পান খান না, শুধু শুধু জর্দা খান। তিনি যখনই এই বাসায় আসেন 1 প্যাকেট বিস্কিট নিয়ে এসে গম্ভীর গলায় বলেন, ইমন নিয়ে যা। ইমন বিস্কিট নিয়ে যায়, কিন্তু তার কোনো আনন্দ হয় না, কারণ বিস্কিট তার পছন্দ না। শুধু চায়ে ডুবিয়ে বিস্কিট খেতেই তার ভালো লাগে, অন্য সময় ভালো লাগে না। বিস্কিট খাবার জন্য কেউ তো আর তাকে চা বানিয়ে দেবে না। সে ছোট মানুষ, কলেজে যখন পড়বে তখনই সে শুধু চা খেতে পারবে। সুরাইয়া বলল, কথার জবাব দিচ্ছিস না কেন? তোর বড় মামা তোকে পছন্দ করে না? হুম। মুখ আমার শুকনা করে হু বলছো কেন? মনে হচ্ছে মাথায় আকাশ ভেঙে পড়েছে। যাও, এখন সামনে থেকে যাও। সারাক্ষণ ভোতা মুখ দেখতে ভালো লাগে না। ইমন মার ঘর থেকে বের হলো। বড় মামার বাড়ি থেকে কচ্ছপ 2টা নিতে দিবে? মনে হয় দিবে না। কচ্ছপ 2টা এই বাড়িতেই রেখে যেতে হবে। মাকে একবার বলে দেখলে হয়। অবশ্য বললেও লাভ হবে না। বড় মামার ছেলে টোকন আর শোভন হয়তো তার কাছ থেকে কেড়ে কচ্ছপ 2টা নিয়ে নিবে। একটা লাভ হয়তো হবে, রাতে মার সঙ্গে ঘুমোতে পারবে। তাদের একটা ঘর দেয়া হবে, তারা সবাই সেই ঘরেই থাকবে। এখানে বেশিরভাগ সময় থেকে ছোট চাচার সঙ্গে ঘুমোতে হয়। সে যখন ঘুমোতে যায় তখনও ছোট চাচা বাইরে। একা একা ঘুমোতে তার খুবই ভয় লাগে। তবে অনেক রাতে ঘুম ভেঙে যখন সে দেখে ছোট চাচা ঘুমোচ্ছেন, তখন তার খুবই ভালো লাগে। সে যদি খুব নরম গলাতেও ডাকে, ছোট চাচা, তাহলেও ছোট চাচা উঠে বসেন, গম্ভীর গলায় বলেন, কি হয়েছে রে হার্ডনাট, বাথরুমে যাবি? হুম, আয় যাই। ঠিক সময় ডাক দিয়েছিস, আমারও বাথরুম পেয়েছে। ছোটটা? তোর কি বড়টা নাকি? আমারও ছোটটা। চল যাই। কে আগে যাবে, তুই না আমি? বড় থেকে ছোট না ছোট থেকে বড়? তুমি যা বলবে তাই। তাহলে তুইই বরং আগে যা। কোলে করে নিতে হবে নাকি? হুম। বাথরুম থেকে ফেরার পর ঘুম না আসা পর্যন্ত ছোট চাচা গল্প বলেন। তার গল্পের কোনো আগা মাথা নেই, শুরু নেই, শেষ নেই। তবে ঘুম ঘুম চোখে শুনতে এত ভালো লাগে। ছোট চাচার সব গল্পই শুরু হয় মাঝখান থেকে। তারপর ব্যাঙটা বলল, পানিতে থেকে থেকে আমার সিরিয়াস সর্দি হয়েছে। নাক ঝাড়তে ঝাড়তে অবস্থা কাহিল। ওষুধপত্র দিয়ে আমাকে বাঁচান ডাক্তার সাহেব। তবে আপনার কাছে একটা রিকোয়েস্ট, তেতো ওষুধ দেবেন না, মিষ্টি ওষুধ দেবেন। আবার বেশি মিষ্টিও দেবেন না। ওষুধ বেশি মিষ্টি হলে আমার বাচ্চারা মিঠাই ভেবে খেয়ে ফেলবে। ডাক্তার বলল, ওষুধ দেব, তবে আমি খুবই অবাক হচ্ছি, কারণ ব্যাঙের কখনো সর্দি হয় না বলে বইপত্রে পড়েছি। আপনার কি সত্যিই সর্দি হয়েছে? ক্রমাগত হ্যাচ্চো হ্যাচ্চো করছি, তারপরেও বিশ্বাস হচ্ছে না। তা হচ্ছে। যাই হোক, ওষুধ দিচ্ছি। ভিজিটের টাকা এনেছেন? এনেছি, এই নিন। আধুলি, আমার শেষ সম্বল, ব্যাঙের আধুলি। বড় মামার বাড়িতে কেউ তাকে এমন অদ্ভুত অদ্ভুত গল্প শোনাবে না। রাতে বাথরুম পেলে কোলে করে বাথরুমে নিয়ে যাবে না। কি আর করা, বড় মামার বাড়িতেও নিশ্চয়ই অনেক মজার মজার ব্যাপার হবে।
কিছু কিছু মজা সব বাড়িতেই থাকে। বড় মামার 2 ছেলে টোকন আর শোভনের সঙ্গে তার হয়তো খুবই ভাব হবে। ওদেরও একটা বোন আছে, নাম মিতা। সবাই ডাকে মিতু। তার সঙ্গে ভাব হবে কিনা কে জানে। মনে হয় হবে না। মেয়েদের সঙ্গে হয় মেয়েদের বন্ধুত্ব, ছেলেদের সঙ্গে ছেলেদের। গায়ে তেল মাখানোর ব্যাপারটায় সুপ্রভা মনে হয় খুব আরাম পায়। তেল মাখানোর মাঝখানে ঘুমিয়ে পড়ে। আশ্চর্যের ব্যাপার, ঘুমের মধ্যে আবার নাকও ডাকে। এইটুকু ছোট বাচ্চা নাক ডাকিয়ে ঘুমাবে কেন? তার উপর মেয়ে মানুষ। সুরাইয়ার খুব রাগ লাগে, এখনও রাগ লাগছে। চর দিয়ে ঘুম ভাঙিয়ে দিতে ইচ্ছা করছে। রাগ সামলে সুরাইয়া বারান্দায় গেল। ফিরোজ বারান্দায় পা ছড়িয়ে বসে খবরের কাগজ পড়ছে। তার সামনে গম্ভীর মুখে ইমন বসে আছে। ফিরোজ বলল, কেমন আছেন ভাবি? একই বাড়িতে বাস করছে, অথচ দেখা হলে প্রথম বাক্যটি বলছে কেমন আছেন ভাবি। এর মানে কি এই যে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দেওয়া আপনি ভালো থাকেন না? সুরাইয়া বলল, ফিরোজ, তোমার সঙ্গে আমার কিছু জরুরি কথা আছে। ফিরোজ খবরের কাগজ ভাঁজ করে পাশে রাখতে রাখতে বলল, বলুন। ইমন উঠে চলে যাচ্ছে। সে জানে বড়রা যখন জরুরি কথা বলে সেখানে ছোটদের থাকার নিয়ম নেই। বড়রা তাদের জরুরি কথার আশেপাশে ছোটদের চায় না, অথচ ছোটদের সমস্ত জরুরি কথায় বড়দের থাকতে হয়। সুরাইয়া বেতের মোড়া এনে ফিরোজের সামনে বসল। ফিরোজ শঙ্কিত বোধ করছে। ভাবির বসার ভঙ্গি কঠিন। ভাবি কি বড় ধরনের ঝগড়ার প্রস্তুতি নিয়ে এসেছে? কি নিয়ে ঝগড়া করবে? ভাবি, চা খাবেন? চা দিতে বলি? চা খেতে খেতে কথা বলুন। তোমার সঙ্গে আমার এমন কোনো কথা নেই যে চা খেয়ে খেয়ে বলতে হবে। ফিরোজ, শোনো, আমি এখানে থাকবো না। আমার বড় ভাইয়ের সঙ্গে কথা বলেছি, আমি তার কাছে গিয়ে থাকব। ফিরোজ বলল, আমি জানি, ইমন আমাকে বলেছে। তুমি একটা ঠেলা গাড়ি এনে দাও, আমি কিছু জিনিসপত্র নিয়ে যাব। স্টিলের ট্যাঙ্ক, ইমনের পড়া টেবিল চেয়ার, আমার বড় কালো ট্রাঙ্কটা। কবে যাবেন ভাবি? কবে মানে? আজই যাব। যত তাড়াতাড়ি যাওয়া যায় ততই ভালো। সবার জন্যই ভালো। আমার জন্যও ভালো, তোমার জন্যও ভালো। আমার জন্য ভালো কেন? তোমার চাকরি বাকরি কিছু নেই, এত বড় সংসার পুষতে হচ্ছে, বাড়ি ভাড়া দিতে হচ্ছে, গ্রামের বাড়ির সম্পত্তি বিক্রি করতে হচ্ছে। তুমি অকারণে এত কিছু করবে কেন? তুমি কে? ভাবি, আমি ইমনের চাচা। বাপ যখন থাকে না তখন চাচা ফাচা অনেক দূরের ব্যাপার। আপনার সঙ্গে আমি কোনো তর্কে যেতে চাচ্ছি না, তবে আমার মনে হয় এখানে থাকাটাই আপনাদের জন্য ভালো হবে। কেন ভালো হবে? পরিবেশে অভ্যস্ত হবার ব্যাপার আছে। আপনি এই পরিবেশে থেকে অভ্যস্ত, ইমন অভ্যস্ত। তুমি জমি বিক্রি করে করে আমাদের খাওয়াবে? হ্যাঁ ভাবি। সেটা কতদিন? তোমাদের কি জমিদারি আছে? জমিদারি নেই, জমি জমা খুবই সামান্যই আছে ভাবি। আমি ব্যবসা শুরু করেছি, বোতল সাপ্লাইয়ের কাজ পেয়েছি। সামান্য হলেও কিছু টাকা পয়সা তো পাচ্ছি। ব্যবসার নিয়মকানুন বুঝতে শুরু করেছি। আমার ধারণা আমি ভালোই করব। ভালো করলে ভালো, ভালো করতে থাকো, কোটিপতি হয়ে যাও। গাড়ি হোক বাড়ি হোক, তোমরা সুখে থাকো। তোমাকে যা বলেছি করো, আমাকে একটা ঠেলা গাড়ি এনে দাও। ভাবি শুনুন, মার শরীর খুব খারাপ। মা চিকিৎসার জন্য ঢাকায় আসছেন। মা আসুক তারপর যান। ওনার সঙ্গে আমার যাওয়ার সম্পর্ক কি? আমি আজই যাব। আচ্ছা ঠিক আছে। তুমি আরেকটা কাজ করবে, সুপ্রভাকে আমি পালতে পারছি না, তাকে পালক দেবার ব্যবস্থা করবে। কি বলছেন বুঝতে পারছি না ভাবি। বাংলাদেশে অনেক ফ্যামিলি আছে যাদের ছেলেপুলে নেই। এমন কোন একটা ফ্যামিলিতে ওকে দিয়ে দাও, সেও সুখে থাকবে, আমিও সুখে থাকব। এসব যন্ত্রণা আমার অসহ্য লাগছে। ও আচ্ছা, মেয়েটা হয়েছে অপয়া। ও পেটে আসার পর থেকে যত সমস্যা, আমার আর ভালো লাগে না। ভাবি, আপনি আজই যাবেন? হুম। ইমনের স্কুল তো অনেক দূরে হয়ে যাবে। স্কুল থেকে ওকে আনা নেওয়া কে করবে? জানি না। স্কুল বদলে দেব, কিংবা ঘরে বসে থাকবে। বাপ নেই ছেলের আবার স্কুল কিসের? তার কি পড়াশোনা হবে? হবে না। বড় হয়ে ইট ভাঙাবে কিংবা রিক্সা চালাবে। সুপ্রভার ঘুম ভেঙেছে, কাঁদতে শুরু করেছে। সুরাইয়া উঠে চলে গেল। ফিরোজ বসে রইল। পত্রিকা পড়া হয়নি, এখন আর পড়তে ইচ্ছা করছে না। ভাবি যখন চলে যাবে বলে ঠিক করেছে, তখন যাবেই। তাকে বোঝানোর কেউ নেই, সে কারো কথা শুনবে না। ইমন ছোট ছোট পা ফেলে আসছে। ছোট চাচার দিকে একবার তাকিয়েই সে চোখ নামিয়ে ফেলল। ফিরোজ হাত ইশারায় কাছে ডাকল। ইমন আসছে, কিন্তু অন্যদিকে তাকিয়ে এগোচ্ছে।
একবারও তার চাচার দিকে তাকাচ্ছে না। ছেলেটা অদ্ভুত হয়েছে, অদ্ভুত কিন্তু অসাধারণ। খবর কি রে বেটা হার্ডনাট? ভালো। বড় মামার বাড়িতে চলে যাচ্ছিস তাহলে? হুম। গুড। যাবার সময় কাঁদবি না তো? না। ভেরি গুড। বোকা ছেলেরাই কাঁদে, বুদ্ধিমানরা কাঁদে না। তুই বোকা না বুদ্ধিমান? জানি না। আয় পরীক্ষা করে দেখি বোকা না বুদ্ধিমান। কোলে এসে বস। আমি তোর চুলে বিলি কেটে কেটে আদর করব। তখন যদি কেঁদে ফেলিস তখন বুঝবে তুই বোকা, আর না কেটে থাকতে পারলে বুদ্ধিমান। ইমন গুটিসুটি মেরে তার চাচার কোলে বসে আছে। তার শরীর কেঁপে কেঁপে উঠছে। সে প্রাণপণ চেষ্টা করছে চোখের পানি আটকানোর, কোনো লাভ হচ্ছে না। চোখ ভর্তি করে পানি আসছে, সেই সঙ্গে সঙ্গে চোখ মুছে ফেলছে। ছোট চাচার কাছে সে বোকা প্রমাণিত হচ্ছে, এই দুঃখবোধেও সে আক্রান্ত। তবে সে জানে না ছোট চাচাও তার মতোই বোকা। ছোট চাচার চোখও ভিজে উঠছে, পানি জমতে শুরু করেছে। হার্ডনার, হুম? যেখানেই থাকিস, যেভাবেই থাকিস, ভালো থাকবি। আচ্ছা। কোনো কিছু নিয়েই মন খারাপ করবি না। আচ্ছা। গল্প শুনবি? হুম। এক দেশে ছিল এক ব্যাঙ। কথা নেই বার্তা নেই, হঠাৎ বেচারার সর্দি লেগে গেল। সর্দি এবং কফ, সারাদিন নাক ঝাড়ে আর খকখক করে কাশে। ব্যাঙের স্ত্রী বলল, ওগো ডাক্তারের কাছে যাও, তোমার কাশি শব্দে বাচ্চারা ঘুমোতে পারছে না। ব্যাঙ বলল, ডাক্তারের কাছে যে যাব, ভিজিটে টাকা লাগবে না? তার স্ত্রী বলল, আধুলিটা নিয়ে যাও। ব্যাঙ বলল, আধুলিটাই আমাদের শেষ সম্বল, সেটা নিয়ে যাব? হ্যাঁ যাও, শরীরটা তো আগে দেখবে। টাকা গেলে টাকা পাওয়া যায়, শরীর গেলে কি আর পাওয়া যায়? বউ, কথাটা তো ভালোই বলেছ। আচ্ছা যাই, ডাক্তারকে বরং দেখিয়েই আসি। ব্যাঙের স্ত্রী বলল, ব্লাড প্রেশারটাও একটু চেক করিও। আমার ধারণা তোমার প্রেশারও বেড়েছে। কাল রাতে বৃষ্টির সময় তুমি যখন ডাকছিলে তখন তোমার গলা কেমন যেন অন্যরকম শোনাচ্ছিল। ছোট চাচা দম নেবার জন্য থামতেই ইমন বলল, বাবা কি আর ফিরে আসবে না চাচা? বুঝতে পারছি না। ধরে নে ফিরে আসবে না, তাহলে কষ্ট কম পাবে। ফিরে আসবে ভেবে অপেক্ষা করছিস, মানুষটা ফিরছে না, কষ্ট বেশি না? হুম। তোর মা সারাক্ষণ ভাবছে এই বুঝি মানুষটা ফিরল। রাতে ঘুমায় না, জেগে থাকে। গেটে সামান্য শব্দ হলে ছুটে আসে। এই অবস্থাটা তো ভয়ঙ্কর। সুপ্রভা কাঁদছে। সুরাইয়া মেয়ের কান্না থামানোর কোনো চেষ্টা করছে না। কাঁদুক, কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে একসময় নিজেই থেমে যাবে। সে যখন কাঁদে তখন তো কেউ তার কান্না থামাতে আসে না। সে কেন যাবে? তারা তো কী দায় পড়েছে?